আমি আর তোমার দাদি শুয়েছিলাম খাটে। সময়টা গভীর রাত হবে। আমি স্বপ্নে দেখতে পেলাম একজন আলখেল্লা পরা লোক আমাকে এসে বলতে লাগলো, কিরে, কবিরাজি শিখবি? যদি শিখতে চাস তাহলে তোকে তোদের পাশের মসজিদের কবরে 15 দিন আর তোদের পাশের এলাকার গায়েবী মসজিদে থাকতে হবে 15 দিন। পারবি? আমি আটকা এইগুলো শুনে বললাম, কিসের কবিরাজি? তবে নাতি শোন, আমার অনেক আশা ছিল কবিরাজি করার, তবে সে আটকা বলার কারণে আমি তাকে ডাইরেক্ট মানা করে দেই। আর আমি বলছিলাম এগুলো আমাকে দিয়ে হবে না। রাগান্বিত কণ্ঠে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কিছু বলার আগেই আজান দিয়ে দিয়েছিল। আমারও ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে হাঁপাতে হাঁপাতে তোর দাদিকে সবকিছু বলি। তোর দাদি বলে, আরে এগুলো কিছু না, স্বপ্ন দেখেছ হয়তো, শুয়ে পড়ো তো। এইভাবে আমি টানা 4 দিন স্বপ্ন দেখেছিলাম। আমি সিদ্ধান্ত পাল্টাইনি, তবে আলখেল্লা পড়া লোকটা 4 দিন বলে গিয়েছিল তার কথাগুলো যদি না শুনি সে আবার আসবে এবং সে সময় ভয়ঙ্কর হিসেবে দেখা দেবে। এই কথা বলে সে চলে যায়। ঘটনা 2। স্বপ্নের ঘটনার কয়েক বছর পরের কথা। আমি একদিন রাতে আমাদের বাজার থেকে আসছিলাম। সেদিন চাঁদের আলো ছিল। আমি আমার সামনে দেখতে পেলাম কেউ একজন আমাকে পিচ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই যে ভাই, শুনছেন? রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছেন? কোনো কথা বলে না। সামনে থাকা লোকটা এরকম কয়েকবার বলার পরও যখন কোনো কথা বলছিল না, আমি বিরক্ত হয়ে বলতে লাগলাম, আরে কথা কি কানে যায় না নাকি? তখনই লোকটা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কিরে, তোর যদি এত তাড়া থাকে তাহলে যা। আমি যাওয়ার সময় লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ যে লোকটি আমার সামনে দেখছি সে অন্য কেউ নয়। কয়েক বছর আগে স্বপ্নে দেখা লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই লোকটি তখনই লোকটি আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসতে লাগলো, বাঘ যেন তার শিকার পেয়েছে। সে বলতে লাগলো, আমি তোকে বলেছিলাম না যে আমার কথা না শুনলে আমি ফিরে আসব? এখনো সময় আছে, আমি যা বলছি তাই কর। আমার এক কথা, আমার দ্বারা হবে না। এটা বলার সাথে সাথে লোকটা আমার উপরে ঝাঁপিয়ে পড়বে এমন একটা সময় কোনো এক লোকের হাতের স্পর্শ পেলাম কাঁধে। তাকিয়ে দেখি আমার বাড়ির এক চাচা। চাচা বললেন, কিরে, তুই এখানে কি করিস? আমি কত আগে থেকে তোকে ডাকছি, তোর কোনো সারা শব্দ নেই। কি হয়েছে তোর? কোনো সমস্যা? আরে দেখো না, সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, আমাকে যেতে দিচ্ছে না। কই, কোন লোক? চাচা তার হাতে থাকা হ্যারিকেনটা আগানোর সাথে সাথেই যেন লোকটা গায়েব হয়ে গেল। ঘটনা 3। দ্বিতীয় ঘটনার কয়েকদিন পর আমি আর তোর দাদি শুয়েছিলাম খাটে। মধ্যরাতে গরমের উষ্ণতায় আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমি একটা জমির মাঝখানে শুয়ে আছি। আমি উঠে চারপাশে তাকিয়ে দেখি আগুন আর আগুন। তখনই দেখতে পেলাম এই আগুন থেকে এক লোক বেরিয়ে আসছে এবং আমার দিকে একটা আগুনের গোলা ছুঁড়ে মারে সে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায়, আমার পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি তোর দাদিকে বলতে লাগলাম, আমি এখানে কিভাবে? আমি তো জমিনে শুয়েছিলাম। তখন দাদি বলতে লাগলো, যখন ঘুম থেকে উঠি দেখি তোর দাদা বিছানায় নেই। বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন তোর দাদার খোঁজ পেলাম না, তখন আমি বাড়ির সবাইকে নিয়ে তোর দাদুকে খুঁজতে বের হই। খুঁজতে খুঁজতে তোর দাদাকে পাই একটা জমিতে শোয়া অবস্থায়। যে অবস্থায় পাই দেখলে মনে হয় কেউ যেন শোয়ায় রেখেছে। সবাই ধরাধরি করে তোর দাদাকে বাড়িতে নিয়ে আসি। এই বলে শেষ করলেন দাদি। আবারও বলতে শুরু করলেন দাদা। এত ঘটনা ঘটার পরে আমি ডিসাইড করি আমি কবরে থাকব। আমি আমাদের মসজিদের কবরস্থানে 15 দিন থাকার কথা থাকলেও 6 দিন ছিলাম, কারণ বাড়িতে সমস্যা। আমাদের মসজিদের কবরস্থানে 15 দিন না থাকতে পারলেও গায়েবী মসজিদের কবরস্থানে 15 দিনই ছিলাম।
গায়েবী মসজিদের কবরস্থানে আমার সাথে অনেক ঘটনা ঘটেছিল। যখন আমি রাতে কবরে শুয়ে থাকতাম, আমি বুঝতে পারতাম অনেক লোক যেন আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। শুধু একটা নয়, অনেক লোক। চিৎকারের আওয়াজ শোনা যেত তাদের। আমি ওইখানে এত বড় বড় সাপ দেখেছি আমার উপর দিয়ে যেতে, যা কোনোদিন দেখব বলে ভাবিনি। এই বলে দাদা তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করলেন আমার সাথে। আমি দাদাকে বললাম, আচ্ছা দাদা, তুমি কবিরাজি শিখলে, সেটা শিখলে কিভাবে? দাদা বলতে লাগলো, লোকটার কথা মতো সবকিছু করার পর লোকটা আমার স্বপ্নে এসে আমাকে সবকিছু বলে যেত, আর এভাবেই সবকিছু আমি শিখে নিয়েছি। এই হচ্ছে আমার ঘটনা। আমি আশা রাখি অবশ্যই আপনি এই ঘটনাটি শ্রোতাদের পড়ে শোনাবেন এবং আমার দাদা অসুস্থ হয়ে 2021 সালের মে মাসের 18 তারিখ মারা যান। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। আমার ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, এই ঘটনা সিলেক্টেড হলে আমি ওইগুলো পাঠিয়ে দেব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি বলবো যে এই যে জোরপূর্বক কাউকে কালো জাদুতে নিয়ে আসা বা ইনসিস্ট করা বা কালো জাদু করতেই হবে, এরকম টাইপের একটা ঘটনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যে তাকে যেতে হয়েছিল, এটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, তারপরেও তিনি সেখান থেকে ফিরে আসতে পেরেছেন, এটাই বড় কথা। এবং কবিরাজি কিন্তু তাকে শিখতে হয়েছে এবং কথা মেনে নিতে হয়েছে। কথা মেনে না নিলে হয়তো আরও ঝামেলা হতে পারত, বাট সেটা হয়নি, কারণ তিনি সেই স্বপ্নে দেখা লোকটির কথা মতো চলেছেন। কিন্তু তাতে করে নিজের নিশ্চয়ই অনেক, জীবনটা হয়তো অনেক অন্যরকম হয়ে গিয়েছিল। দেখা যাক আমাদের পরের ঘটনাটিতে কি বলছেন আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি। একসাথে দুটো ঘটনা বলে ফেলি। যিনি লিখছেন তার মতো করে আমি পড়ার চেষ্টা করছি। আমি আসব, আমি আবার ফিরে আসব, তবে প্রেমিকা নয়, ভয়ঙ্করী রূপে। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক দিন যাবৎ আপনার অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আজকে প্রথমবারের মতো আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আপনি পড়ে শোনালে খুব খুশি হব। 2004 সাল। আমি তখন খুবই ছোট। আমাদের বাড়িটা ফরিদপুরের রাজবাড়িতে। বলে রাখা ভালো, আমার দাদা পেশায় একজন কবিরাজ। অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগী আসতো আমাদের বাড়িতে। আমার এক চাচাতো ফুপির বাড়ি ত্রিশাল। একদিন বাড়িতে ময়মনসিংহ হতে একজন ভূতে ধরা রোগীকে নিয়ে আসে তার বাবা মা। তারা অনেক চিকিৎসক কবিরাজ দেখানোর পর নিরাশ হয়ে ওই ফুপির মাধ্যমে আমার দাদার নিকটে আসেন। বলে রাখা ভালো, যেহেতু তারা অনেক দূর থেকে এসেছেন, তাই দাদি আমার মাকে তাদের থাকবার জন্য কাছারি ঘর খুলে দিতে বলেন। কারণ দাদা জিন ভূতে ধরা রোগীর চিকিৎসা 7 দিন যাবৎ করতেন। চিকিৎসা চলাকালীন সময়ে দাদা বাচ্চারা তো দূর, কোনো নারীকেও সেখানে অ্যালাউ করতেন না। যে ছেলেটাকে নিয়ে ওনারা এসেছিলেন তার নাম তাওরাত, বয়স 22। যখন তাওরাতের বয়স 15 বছর, তখন সে এক অমাবস্যা রাতে তার বড় বোনের বাড়ি থেকে সাইকেলে করে নিজের বাড়িতে ফিরছিল। কিছুদূর আসার পর তার সাইকেলের চাকা পাংচার হয়ে যায়। ঘটনা শুরু এখান থেকেই। তখন তাওরাত তার সাইকেলটি সারানোর জন্য কোন একটা মেকানিকের দোকানে যায়। সেখানে যাবার পর সাইকেলের চাকায় পাম্প দিতে গিয়ে দেখে চাকাটি পাংচার হয়ে গেছে এবং চাকাটি খুলে তার ভেতর যে টিউব রয়েছে সেটা বদলে দিতে হবে। তখন আর কি করার, এমনিতেই তার বোনের বাড়ি থেকে সে সন্ধ্যাবেলায় বেরিয়েছিল। তার বোনের সাথে একটু কথা কাটাকাটি করেই বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। দোকানের মেকানিক বলল, সারাতে দেরি হবে, আপনি বরং সাইকেলটি রেখে বাড়ি চলে যান, কাল সকালে আসবেন, কেমন? কিন্তু তাওরাত তার বোনের বাসায় ফিরতে চায় না। সে তখন মেকানিককে বলে, সাইকেলটি কি আজ রাতের মধ্যে সারা যাবে না? খুবই ইমার্জেন্সি ছিল, আমাকে আজ রাতের মধ্যে বাড়ি ফিরতে হবে, কাল সকালে আমার একটা কাজ আছে, দয়া করে একটু দেখবেন কি যদি কিছু করতে পারেন। তাওরাতের কথা শুনে মেকানিক বলল, ঠিক আছে, আপনি ওখানে বসুন, আমি দেখছি কি করা যায়। মেকানিকের কথায় আশ্বস্ত হয়ে তাওরাত দোকানের সামনে পায়চারি করতে থাকলো।
সাইকেলটি সারাতে আনুমানিক রাত 10টা বেজে গেল। বলে রাখা ভালো, শীতের সময় চলছিল। রাত 8টার পরেই তেমন লোকজন পাওয়া যায় না, রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকে। তার বোনের বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 3 ঘন্টা। কথায় বলে, জিদ হলে কোনো হুঁশ থাকে না, তাই সে একরকম এই শীতের মধ্যে কনকনে রাতে বেরিয়ে পড়েছে নিজের বাড়ির উদ্দেশ্যে। সে সাইকেলটি নিয়ে তার পথ চলা শুরু করলো। শীতের রাত, 3 ঘন্টা রাস্তা যেন বেড়ে গিয়ে অনেক লম্বা হয়ে গিয়েছে। পথ যেন ফুরোতেই চায় না। এদিকে রাত 12টা বেজে গেছে। অমাবস্যার ঘোর অমানিসায় পথঘাট চোখে দেখার জো নেই। বলে রাখি, তাওরাতের কাছে তখন কোনো মোবাইল ফোন ছিল না, কারণ এই ঘটনা যে সময়ের, তখন মোবাইল ফোনও এত অ্যাভেলেবেল ছিল না। তাওরাতের কাছে একটা ছোট্ট টর্চ লাইট ছিল, তার হাতে ছিল একটি ঘড়ি। শীতের রাত, অনেক ঠান্ডা পড়েছে, সেই সাথে কুয়াশাও পড়েছে বেশ, তাই পথঘাটগুলো অতটা ঠাহর করা যাচ্ছে না। তাওরাতের বেশ ঠান্ডা লাগছিল। তার গায়ে শীতের কোনো পোশাক ছিল না। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে হঠাৎ দেখতে পেল একটি মাঠের মাঝখানে একটি দিঘি, এবং দিঘির পানি ঝলমল করছে। চারপাশে এত অন্ধকার, তাহলে দিঘির পানি কি করে ঝলমল করছে? ওইখানে তো আলোই বা ছড়ালো কে? সে যত এসব ভাবছে, তার মনের মধ্যে একটা ভয় জেঁকে বসছে। সে ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 12টা বেজে গেছে। এবার তাওরাতের অনেক ভয় করতে লাগলো। কিছুক্ষণ আগে সে দেখেছে 12টা বেজেছে, এখনো দেখছে ঘড়িতে ঠিক 12টাই বাজে। সে এতটা পথ চলে এলো, তবু সময় কেন বাড়ল না? কি করে এটা সম্ভব? বলে রাখি, তাওরাত ক্লাস 10-এ পড়ে। তারা 4 ভাই বোন। তাদের মধ্যে তাওরাত 3 নাম্বার, আর বাকি 3 বোনের থেকে সে দেখতে খুব সুন্দর, উজ্জ্বল এবং সুঠাম দেহের অধিকারী। তাওরাত সামনের দিকে তাকাতেই দেখে দিঘির পাড়ের ওপর চলে এসেছে, এবং দিঘির পানির ওপরে কয়েকজন ডানাওয়ালা সুন্দরী রমণী মনের আনন্দে উচ্ছ্বাস করছে। এগুলো দেখে তাওরাত কিছু সময়ের জন্য স্বস্তি ফিরে পেল। তার মধ্যে থেকে ভয় চলে গেল। সে ভাবতে লাগলো, ইস, ওখানে 7টা পরী ছিল, সবচাইতে ছোট যে পরীটি, সে তাওরাতের কাছে এগিয়ে এলো। তাওরাতের সৌন্দর্যে পরীটি বিমোহিত এবং তাওরাতকে বলল, তুমি যাবে আমাদের সাথে? বাকি 6 জন পরীকে বারবার ডাকছিল, ওরা মনুষ্য, ওদের মোহে পড়ো না। ওদের মোহে পড়লে আমাদের পিতা তোমাকে পরিত্যাগ করবে। তুমি আমাদের ছোট বোন, তোমার এরকম দশা হোক এটা আমরা কেউ চাই না, তুমি চলে এসো। কিন্তু 7ম পরী কোনোভাবেই তাওরাতকে ছাড়তে রাজি না। সে তখন তাদের বাবার ভয়ানক শাস্তির কথা স্মরণ করে যাবার সিদ্ধান্ত নিল, কিন্তু তাওরাতকে সে রেখে যাবে না। তাই সে তার মোহ দ্বারা তাওরাতকে বশীভূত করল। সকালবেলা আশেপাশে গ্রামের লোকজন এসে তাওরাতকে মাঠের মাঝখানে পড়ে থাকতে দেখল। না সেখানে কোনো দিঘি আছে, না সেখানে কোনো জলের ধারা। তার মানে কাল রাতে তাওরাত যেটা দেখেছিল সেটা শুধু কাল রাতের জন্যই ছিল। ঘটনায় ফিরে আসি। তাদের মধ্যে একজন তাওরাতের বাবাকে চেনে, তাই তিনি দৌড়ে গিয়ে তাওরাতের বাড়িতে খবর দিল, এবং তাওরাতের বড় ভাই ও মা এলো, এসে তাওরাতকে বাড়ি নিয়ে গেল। ওই ঘটনার পর তাওরাতের আর কোনো কিছুই ভালো লাগে না। দিন দিন কেমন উদাসীন হতে থাকে। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে চঞ্চল এবং মেধাবী ছিল তাওরাত। দিন দিন তার এই করুণ পরিণতি দেখে তার দাদা দাদি অনেক চিন্তায় শয্যাশায়ী হলো। এদিকে সবাই ভেবেছিল হয়তো ঠিক হয়ে যাবে, সব ঠিকই আছে, আবারও আগের মতো সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সে। কিন্তু তার কোনোটিই হলো না। 7টি বছর কেটে গেল। অনেক ফকির, দরবেশ, কাপালিক, ডাক্তার, বৈদ্য সবকিছু করেই কোনো ফল পেল না। তাওরাতের দাদি 2 বছর আগে গত হয়েছে। যাবার আগে তাওরাতের বাবাকে বলে যায়, তাওরাতকে কোনো জিন পড়িতে ধরেছে, কিন্তু তুই ওর সঠিক সন্ধান নিতে পারছিস না, সঠিক চিকিৎসা করাতে পারছিস না, ওকে ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যা। তার সুবাদে তাওরাতের বাবা মায়ের সঙ্গে আমার ফুপির পরিচয়। বলে রাখি, তাওরাতের গ্রামে আমাদের ফুপির ননদের বিয়ে হয়, এবং তাওরাতের মা সম্পর্কে আমার ফুপির ননদের শাশুড়ির বোন হয়। তাই আমার ফুপি তার ননদের মুখে তাওরাতের এই ঘটনা শুনে ওনাদের আমার দাদার কাছে নিয়ে আসতে বলেন। যেহেতু 7 দিন ব্যাপী চিকিৎসা করা হবে, তাই এই 7 দিনের জন্য আমাদের কাছারি ঘরেই তাওরাতের পরিবার থাকতে লাগলো। 7 দিনে 2 দিন চলে গেল। দাদা কিছুই করতে পারছিলেন না ঠিক করে, ধরেই উঠতে পারছিলেন না আসলে তাওরাতের হয়েছেটা কি। চিকিৎসার 3য় দিন তাওরাতকে আবারও গ্রাম্য অঞ্চলের ভাষায় বলে ধারানি, অর্থাৎ ট্রিটমেন্ট বা থেরাপিও বলা যেতে পারে। থেরাপি দেবার সময় দাদা তাকে ধীরে ধীরে
7 বছর আগে ফিরে যেতে বলেন। তাওরাত ধীরে ধীরে 7 বছর আগে ফিরে যায়। তার স্মৃতির পাতা উল্টে সে পূর্বে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটির বিবরণ জানায় দাদাকে, এবং ফাঁকে ফাঁকে তাওরাতের বাবা মার কাছ থেকেও দাদা বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। আরো 2 দিন কেটে গেল, কিন্তু তাওরাতের অবস্থার কোনো পরিবর্তন এলো না। চিকিৎসার 5ম দিনের কথা বলছি। সেদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। তার আগে বলে রাখা ভালো, তাওরাতের 2 ভাই বোনের বিয়ে সম্পন্ন হয়েছিল। বড় ভাই বিয়ে করেছেন, বড় বোনের তো বিয়ে হয়েছে, সেটা আপনাদের আগেই বলা হয়েছে। বাকি রইল তাওরাতের ছোট বোন, যে কিনা এই 7 বছর যেতে যেতে বিবাহযোগ্য হয়ে উঠেছেন। কিন্তু তাওরাতের এই ঘটনার কথা শুধু গ্রামেই নয়, আশেপাশের অনেক জায়গাতেই রটে গিয়েছিল, যার দরুন তাওরাতের ছোট বোনকে কেউ বিয়ে করতে চাইছিল না। এবং সবাই বলেছিল যদি তাওরাতের একটা বিয়ে দেয়া যায় তবেই সবাই বুঝবে তাওরাত সুস্থ স্বাভাবিক। কিন্তু তাওরাতকে বিয়ের কথা বললেই সে ভীষণ রেগে যেত, কখনো কখনো নিজের জীবন নাশ করার প্রয়াসও করত। এরকম অবস্থায় তার বাবা মা ভীষণ সংকটে পড়ে যান। ঘটনায় ফিরে আসি। চিকিৎসার 5ম দিন যে আশ্চর্যজনক ঘটনার কথা বলছি সেটি হলো, সেদিন দাদা তাওরাতের সামনে সেই 7ম পরীটিকে হাজির করলেন, যে তাওরাতের ঘাড়ে ভর করেছিল। দাদা তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কে? কেনই বা এই ছেলেটিকে বশীভূত করে রেখেছ? কি অপরাধ করেছে সে? আর কেনই বা তুমি ওকে ছেড়ে যেতে চাইছো না? সমস্ত কথার উত্তরে তাওরাতের ভেতর থেকে এক নারী কণ্ঠস্বর উত্তর দিল, সে তাওরাতকে খুবই পছন্দ করে। আজ 7টি বছর ধরে সে তাওরাতকে বিয়ে করেছে। ভাবতেই গা শিউরে ওঠে। এই 7টি বছর সে সংসার করেছে তাওরাতের সঙ্গে, তাই সে সংসার ভেঙে দিতে চায় না, এবং যদি কেউ তাকে বাধ্য করে তবে তার ভয়ঙ্কর পরিণতি হবে, এই বলে দাদাকে ভয় দেখানোর চেষ্টা করে। পরীটি দাদাকে আরো জানায়, আপনি কেন আমাদের মাঝে ঢুকতে চাইছেন? আমরা তো বেশ আছি, আর তাওরাতেরও অন্য কোনো বউ বা বিয়ের প্রয়োজন নেই। ও আমার সঙ্গে থাকবে যতদিন বাঁচবে। পরীর সাথে মানুষের প্রেম কি একটা আজব ঘটনা, তাই না? আসলেই এটা কি বাস্তব? সত্যি কি এমন ঘটনা ঘটে? যদি আমি এই ঘটনার সাক্ষী না হতাম তবে বুঝতে পারতাম না। চিকিৎসার প্রায় শেষ দিন, 7ম দিন। সেদিন রাতে আমার দাদা তার গুরু, মানে যার থেকে দাদা কবিরাজি রপ্ত করেছিলেন, তার বয়স আনুমানিক 80-র কোঠায় হবে, তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি এসে দাদার সঙ্গে মিলিতভাবে একটা ফয়সালা করলেন। ফাইনালি পরীটি তাওরাতকে ছেড়ে যেতে বাধ্য হলো। যদিও সে ছেড়ে যেতে চায়নি, তাকে ছাড়ানো হলো। পরীটি যখন তাওরাতকে ছেড়ে চলে যায়, যেতে যেতে সে বলতে থাকে, এতদিন তোমরা আমার ভালো রূপটি দেখেছ, তবে এটা আমার শেষ যাত্রা নয়। আমি আসব, আমি আবারও আসব, হয়তো তখন কারোর সঙ্গে সংসার বাঁধতে নয়। তোমরা যারা আমার শত্রু হলে তাদের প্রত্যেকের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য ভয়ঙ্কর রূপে আমি আবার ফিরে আসব। আমি ফিরে আসব। এই বলে পরীটি চলে গেল। তাওরাত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এলো। তারা 8ম দিন আমাদের বাড়ি থেকে বিদায় নিলেন, এবং তারা খুশি হয়ে দাদাকে অনেক দান দক্ষিণাও দিয়েছিলেন। যদিও তাদের ধন সম্পদের অভাব ছিল না, আমাদেরও যে কম কিছু রয়েছে তেমনও নয়। আমার দাদার একটা গুণ আছে, যদি কোনো বড় মিশন সাকসেসফুল হতো তবে তাদের থেকে তিনি কিছুই নিতেন না। তবে তাওরাতের বাবা মা যেটা দিয়ে গেলেন তা ছিল তার গুরু, যাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে উৎসর্গ করা। ঘটনাটি বুঝি এখানেই শেষ হয়ে গেল, কিন্তু না, ঘটনার শুরু এখান থেকেই। নিশ্চয়ই আপনার মনে আছে রাসেল ভাই, আমার লেখনের শুরুতে আমি বলেছিলাম আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই এখানেই ঘটনার শেষ ভেবে কেউ ভুল করবেন না। আমি আসব, আমি আবারও ফিরে আসব, তবে প্রেমিকা নয়, ভয়ঙ্করী রূপে। পরীটি কিন্তু আবার ফিরে এসেছিল। সময় স্বল্পতার কারণে আমি আজকে কন্টিনিউ করতে পারলাম না, তবে আমি অন্য কোনো দিন পুরো ঘটনাটির দ্বিতীয় অংশ আপনাদের কাছে জানাবো। কেননা এতক্ষণ পরীটির প্রেমময় কাহিনী আপনারা শুনেছেন, তবে এর পরে এর ভয়ঙ্কর রূপকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন, যেটি ঘটেছিল আমার নিজের সঙ্গে। আজও মনে পড়ে সেই সকল দিনের কথা। কেবল জিনদেরই যে ভয়ঙ্কর রূপ হয় তা কিন্তু নয়, পরীরাও ভয়ঙ্কর হতে পারে। তাদের সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা বিভৎস কুৎসিত চেহারা। কথায় বলে, জিন পরী দেওয়ানা, কেউ হয় না আপনা। আমাদের কাপড়ের ব্যবসা আছে। আমাদের গ্রামের অনেক বয়স্ক লোকদের কাছে শোনা যায় আমাদের বাড়িতে অনেক পুরনো
মাজার রয়েছে। তাছাড়া অনেক বয়স্ক লোকেরা বলতো সেখানে নাকি ব্রিটিশ আমলে অনেক মানুষকে বিভিন্ন ধরনের অত্যাচার করে হত্যা করা হতো। ছোটবেলা থেকেই গল্পগুলো শুনলে অনেক ভয় করত, এখনো মাঝে মধ্যে ভয় কাজ করে। তো প্রতিদিনের মতো সন্ধ্যায় আমরা সবাই গল্প করছিলাম। সেই সময় আমার মেজো চাচা দোকান থেকে বাড়ি ফেরেন। আমরা সবাই লক্ষ্য করলাম যে ওনার কান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ওনাকে সবাই জিজ্ঞাসা করলো, উনি কোনো উত্তর দিলেন না, হাসতে লাগলেন। আমরা সবাই মনে করলাম হয়তোবা সাইকেল চালিয়ে আসার সময় আমাদের বাড়ির রাস্তায় পড়ে গিয়েছিলেন। এখানে আগে বলে রাখা ভালো, আমার বাবা, মেজো চাচা, সেজো চাচা মানসিক ভারসাম্যহীন বা মানসিক রোগী। আমার দাদা মারা যাওয়ার পর থেকে তারা 3 ভাই অর্থাৎ আমার চাচারা ও বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন হঠাৎ করে। তো আমার মেজো চাচা আমার ছোট বোনকে খুব আদর করতেন। সেদিন দোকান থেকে এসে তার কানের রক্ত পরিষ্কার করে গোসলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সে সময় তিনি আমার বোনকে ডাক দিয়ে বললেন, আম্মু, আমার লুঙ্গি দিয়ে যা আমার রুমে। আমার বোন ছিল খুবই চঞ্চল, সে দৌড়ে এসে লুঙ্গি নিয়ে যায় তার রুমে দেবার জন্য। আমাদের পুরনো জমিদার বাড়ি হওয়ায় বেশ বড় ছিল। সে লুঙ্গি নিয়ে চাচার রুমে আসে, কিন্তু চাচাকে তার রুমে এসে খুঁজে পায় না। রুমের লাইট অফ থাকায় বেশ অন্ধকার ছিল। শুধুমাত্র পাশের রুমের আলোয় চাচার রুমের সবকিছু দেখা গেল। সে চাচাকে তার রুমে না পেয়ে বেশ ভয় পেল। সে রুম থেকে চলে যাবে, এই সময় হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে শিলা বলে ডাকছে। সে মা বলে চিৎকার দেবে, ঠিক এই সময় লম্বা এলোমেলো চুল ও লেজওয়ালা একটা জিনিস তার হাত চেপে ধরল। সে মনে মনে কালেমা পড়া শুরু করলো। ঠিক এই সময় সেই লেজওয়ালা জিনিসটা তার লোমওয়ালা লম্বা হাত দিয়ে আমার বোনকে তার কাঁধে তুলে নিল। ঠিক এই সময় আমার মেজো চাচা গোসল থেকে বের হয়ে গান গেয়ে গেয়ে তার রুমে ঢুকছিলেন। হঠাৎ আমার বোন চাচার গান গাওয়া শুনতে পেয়ে জোরে চিৎকার দেয়। ঠিক তখনই ভয়ঙ্কর ওই জিনিসটা আমার বোনকে নিয়ে রুমের মেইন দরজার ছিটকেনি খুলে ফেলে। আমার বোনের চিৎকার ততক্ষণে সবাই শুনে ফেলে। আমার ছোট চাচা, মেজো চাচা আর আমার মা দৌড়ে আসেন রুমে। আমার বোন সেই বয়সেও ভীষণ চালাক ছিল। কালেমা পড়ার সাথে সাথে ওই অবয়বটা চলে যায় রুম থেকে দরজা খুলে। যাওয়ার সময় আমার বোনকে বিছানায় জোর করে ধাক্কা মেরে বসিয়ে যায়। আমার বোন আল্লাহর নাম নিয়ে পশ্চিম দিকে সিজদা দিয়ে অন্ধকার রুমে বসে থাকে, জোরে কান্না করতে থাকে। আর মা ও চাচারা রুমে এসে লাইট জ্বালিয়ে দেখে আমার বোন সিজদারত অবস্থায় কান্না করছে। চাচাদের দেখে আমার বোন কান্না থামায় এবং কিছুটা শান্ত হয়। আমার চাচার রুমের মেইন দরজা খোলা পাওয়া যায়। এই দরজা আমার 3 বছরের বোনের জন্য খোলা অসম্ভব। তো আমার দাদি এই কথাগুলো শুনে আমার বোনকে জমজমের পানি খাওয়ান। আমার দাদি খুব পরহেজগার একজন মানুষ। এরপর প্রায় 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 2 বছর পরে আমার বোন বিভিন্ন সমস্যায় ভুগতে থাকে। আরবি পড়তে বসলে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকতো সবার দিকে। প্রায় সময়ই অকারণে ভয় পেত। একদিন আমাদের কাজের বুয়া একজন ভালো হুজুরের কথা বলেন আমাদের। আমরাও দেরি না করে হুজুরের কাছে যাই এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। ওনার কাছে যাওয়ার পরে তিনি আমার বোনকে 2টি তাবিজ এবং কয়েকটি আয়াতের কথা বলেন এবং বলেন এই আয়াতগুলো পড়ে আমার বোনের শরীরে সবসময় ফু দিয়ে দিতে। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে লাগলো। একদিন রাতে আমি ঘুমানোর সময় বিছানায় বসে বই পড়ছিলাম। ঠিক সেই সময় দেখি আমার বোন হিংস্রভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবলাম হয়তো এমনিতেই মজা করে তাকে একটি ঝাড়ি মারলাম, সেও চলে গেল। আমিও দেরি না করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙলো। আমি দেখি কাত হয়ে শুয়ে আছি। পাশ পরিবর্তন করার জন্য আমি ডান দিকে ফিরলাম। সেই মুহূর্তের কথা আমার আজও মনে পড়ে। আমি চাই না এই দৃশ্য যাতে আর দেখি। দেখলাম আমার পাশে 100-রও ওপরের বেশি বয়স হবে এমন একজন বৃদ্ধা শুয়ে আছে। সেই ভয়ঙ্কর চেহারাটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে চিৎকার দিলাম। তারপরে আর কিছু মনে নেই। সকালে নিজেকে সেই হুজুরের বাড়িতে আবিষ্কার করলাম। হুজুর বললেন, আর কোনো ভয় নেই বাবু, আজকে রাত তোমাদের বাড়িটা বন্ধ করে দেব, যাতে করে কোনো ধরনের সমস্যা তোমাদের না হয়।
উনি আমাকে বললেন, রাত্রে যাকে আমি বিছানায় দেখেছি এটি একটি খারাপ জিন, আমার বোনের কোনো ক্ষতি করতে পারেনি, তাই আমার ক্ষতি করতে চেয়েছিল। হুজুর আমার আম্মুকে বললেন, আপনারা বাড়ি চলে যান, আমি কিছু প্রস্তুতি নিয়ে আসছি, আর অবশ্যই 4টি পেরেক ও 7 পুকুরের পানি প্রস্তুত রাখবেন। এশার নামাজ পড়ে তিনি আমাদের বাড়িতে আসেন আরও 3 জন হুজুরকে নিয়ে। হুজুর কিছু সূরা পড়লেন ও 4টি পেরেক বাড়ির 4 কোণে মারলেন, আর বাকি 3 জন হুজুর আজান দিলেন। সেই সময় মনে হচ্ছিল যে আমাদের বাড়ির ওপর দিয়ে কাল বৈশাখী বয়ে যাচ্ছে। হুজুর বললেন, আমাদের বাড়িতে নাকি বহু পুরাতন মাজার আছে, কিন্তু তা কোনোদিন চিহ্নিত করা যাবে না। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। আমার নিজের মধ্যে এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করে, ভালো লাগার অনুভূতি। এবং আমি নিজেও যখন ঘটনা শুনি, বিশেষ করে গ্রামের ঘটনা, তখন আমার চোখের সামনে সেগুলো আমি ভিজুয়ালাইজ করতে পারি। এই কারণে করতে পারি, গ্রামের অনেক বিষয় আমরা সচরাচর দেখে থাকি, যার কারণে সেই জিনিসগুলো আমাদের চোখের সামনে অনেকটা জীবন্ত হয়ে ওঠে। আর এবারের ঈদ স্পেশাল এপিসোডের এই ঘটনাটি গ্রামকেন্দ্রিক একটি ঘটনা। তবে ঘটনা শুরু করার আগে একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে যে আমি কিন্তু ভূত এফএম এর মাধ্যমে আপনাদের সামনে পরিচিত হয়েছিলাম। রাসেল ভাই বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ধরনের ঘটনার বিষয় আমাকে যখন বলতেন যে ভাই আপনি এটা এইভাবে বললে ভালো হবে, বা এইটা একটু খেয়াল রাখবেন, তখন এইভাবে আস্তে আস্তে বলতে বলতে কিন্তু আপনাদের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপর যে মানুষটির প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় রাসেল ভাই। রাসেল ভাইয়ের অনুপ্রেরণা ছাড়া আমার মনে হয় না যে আমি যতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছি এই পর্যন্ত আমি আসতে পারতাম। এই কারণে আমার প্রথম পরিচয় কিন্তু আমি ভূত.com এর একজন স্টোরি টেলার, তারপরে অন্য পরিচয়। সুতরাং আশা করছি যে আমি আমার অবস্থানটা পরিষ্কার করতে পেরেছি। ভূত.com যতদিন আছে, রাসেল ভাই যতদিন এভাবে আপনাদেরকে ভয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবেন, ইনশাল্লাহ আমি সব সময় ভূত.com এর সাথে আগে ছিলাম, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, রাসেল ভাই এবং রাসেল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, এবং ভূত.com এর সকলের জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে এইভাবেই আমরা সত্য ভয়ের ঘটনাগুলো নিয়ে হাজির হতে পারি। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। তার বাসা ঢাকার বাসাবো এলাকায়, আর ওর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। আর এই ঘটনাটি তিনি যখন সংগ্রহ করেছেন সেই সময়টা ছিল 2016 সাল। তিনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে মাঝখানে একটি সময় পেয়েছিলেন, ওই সময়ে তার পরিবারের সাথে তিনি তার যে নানা বাড়িতে গিয়েছিলেন এই নওপাড়া ইউনিয়নে, এই সীতারামপুর গ্রাম আর কি তার যেটা। আর এই নওপাড়া ইউনিয়নের পাশে আরো একটি গ্রাম রয়েছে, এটার নাম হচ্ছে রায়জাদাপুর গ্রাম। ঘটনাটি মূলত এই রায়জাদাপুর গ্রামকে কেন্দ্র করে। আর যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তিনি একজন ভ্যান চালক। তো ঘটনাটি কিভাবে সংগ্রহ করেছেন এই বিষয়ে আমি খুবই সংক্ষেপে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে ওই সময় যখন তিনি 2016 সালে এই সৌমিত্র রয় উনি যখন গিয়েছিলেন তার নানা বাড়িতে, তো নানা বাড়িতে যাওয়ার পরে বিকালের দিকে একটু কাজ করতে বা ঘুরতে উনি বের হতেন। তো ওইখানে কাছাকাছি মধুমতি নদী রয়েছে, সেই দিকে যেতেন। তো ওই কাছাকাছি একটা জায়গা রয়েছে যেটা মধুখালীর কাছে, এইখানে কিন্তু একটা রাস্তা রয়েছে, একটা যশোরের যে হাইওয়েটা, তো ওইখান দিয়ে যশোর খুলনা যাওয়া যায়, যশোর খুলনা হাইওয়ে বা মহাসড়ক যেটা। তো ওইখানে বাগাট নামক একটা জায়গা রয়েছে। আর বাগাটের মিষ্টান্ন দ্রব্য এটা সকলের খুব প্রিয়, স্পেশালি বাগাটের দইটা অনেকের কাছে প্রিয়। আমি নিজেও খেয়েছি, আপনারা অনেকে খেয়ে থাকতে পারেন। তো উনি ওই কিছু জিনিস, এই মিষ্টান্ন কিছু দ্রব্যাদি কেনার জন্য তার বাড়ি থেকে বলে দেওয়া হয়। তো উনি ওই জিনিসটা কেনার পর যখন যাচ্ছিলেন ওই সীতারামপুর গ্রামের দিকে, তখন যেই ভ্যানে উনি উঠেছিলেন এই ভ্যান চালকের নাম হচ্ছে নয়ন। তো ওই নয়ন সাহেব যখন উনি যখন তাকে ডাকতেন, ওখানে আরো ভ্যান ছিল, তো নয়ন সাহেব আসলে এমন ভাবে তাকে ডেকেছিলেন খুব আন্তরিকতার সাথে যে তার ভ্যানে ওঠার জন্য।
আর এটা সৌমিত্রের কাছে ভালো লেগেছিল। ওই ভ্যানে ওঠেন। তো ভ্যানে তো আরো যাত্রী প্রয়োজন ছিল, একজনকে নিয়ে গেলে তো পোষাবে না। তো সৌমিত্র রয় বলেন যে আমার তো একটু তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমাকে নিয়ে চলেন, আমি আপনাকে বসিয়ে দেব। তখন ওই নয়ন সাহেব তার ভ্যানে নিয়ে তাকে যখন ওই সীতারামপুর গ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন যেহেতু একাই ছিলেন ওই ভ্যানে, তখন এই সৌমিত্র রয় ওই ভ্যান চালকের সাথে কথা বলছিলেন যে রাতের বেলা আপনি ভ্যান ট্যান চালান, ভয় টয় লাগে না? তখন তিনি বলেছেন, হ্যাঁ ভয় টয় তো লাগেই, আর এই কারণে আমি রাতের বেলা ভ্যান চালাই না, সাধারণত সন্ধ্যার পরে একটু চালাই, এরপরে বাসায় চলে যাই। আমার বাবা আগে চালাতেন, অনেক রাত পর্যন্ত ভ্যান চালাতেন, কিন্তু একবার ভয় পেয়ে উনি আর চালান না, আর তারপরে একটা ক্ষতি হয়ে গিয়েছিল ওনার। তো এই কথাটা শোনার পর সৌমিত্রের আগ্রহ জন্মে যে আসলে কি ঘটনাটি ছিল। আর প্রথম দিকে বলতে চান নাই ওই নয়ন সাহেব, তারপরে বলেছিলেন। সেই বিষয়টি আপনাদের সামনে এখন বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনার যেই সময়টা, মানে মূল যে সময়টা, এই সময়টা ছিল 1980 সাল, তখনও শুরু হয় নাই, এর ঠিক আগের দিকে, এক্সাক্ট সাল বলতে পারেননি, তবে 80 সালের আগে, মহান মুক্তিযুদ্ধের পরে, এর একটা মধ্যবর্তী সময় এই ঘটনাটি ঘটেছিল। ওই সময়ে এই নয়ন সাহেবের যিনি বাবা, উনি ভ্যান চালাতেন, রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত আসতেন, আর বাগাট থেকে রায়জাদাপুর যেতেন। এই এতটুকু সীমানার মধ্যে তার ভ্যান চালানোর সীমাবদ্ধ ছিল। তার বাড়িও রায়জাদাপুর গ্রামের একটা জায়গায়। সেই গ্রামের ওই যে জায়গাটা, ওই জায়গাটার নামের শেষে পাড়া শব্দটা রয়েছে। তো ওটা কি পাড়া, এটা সৌমিত্র রায় মানে ভুলে গিয়েছেন, যার কারণে আমাকে বলতে পারেন নাই, যেটা নয়ন সাহেব বলেছিলেন আর কি। তো মূল গ্রামটা রায়জাদাপুর গ্রাম। তো রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত যাত্রীদেরকে নিয়ে আসতেন, আবার বাগাট থেকে যাত্রীদেরকে রায়জাদাপুর পর্যন্ত নিয়ে যেতেন। তো এটাই ছিল মূলত তার ভ্যান চালানোর জীবনটা, মানে এইটুক জায়গার মধ্যে তিনি সবসময় কাজ করতেন। তো অনেক সকালবেলা বের হতেন, ওই ভ্যান চালাতে চালাতে দুপুরবেলা কিছু যাত্রী পেলে আবার বাড়ির দিকে আসতেন, আবার খাওয়া দাওয়া করে আবার বেরোতেন। আর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতেন, কারণ দেখা যেত যে ঢাকা থেকে যাত্রীরা অনেক সময় এসে ভ্যান পায় না গ্রামে যাওয়ার জন্য। এই জন্য বেশ উনি এই বিষয়ে খুব আন্তরিক ছিলেন, যাতে করে লোকজন সবসময় ভ্যান পায়। এই জন্য উনি সবার মধ্যে দীর্ঘ রাত করে ভ্যান চালাতেন। আর রাত বলতে কিন্তু তখন রাত 10টা কি সর্বোচ্চ 11টা, এইটা কিন্তু ওই সময় অনেক রাত ছিল। এখন নয় অনেক আলো চারদিকে আছে, লাইট হয়েছে, সকলে টেলিভিশন দেখে, ইন্টারনেট ব্রাউজ করে, যার কারণে অনেকে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। কিন্তু ওই সময়টা কিন্তু অনেক রাত, এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে উনি কাজ করতেন। একবার কি হলো যে রাত তখন আনুমানিক যে কয়টা উনি জানেন না, তখন অনেক রাত হয়ে গেছে, ওনার হাতে তো ঘড়ি ছিল না। তবে ওনার বর্ণনা মতে হয়তো বা 10:30 কি সর্বোচ্চ 11টা বাজতে পারে, এমন একটা আইডিয়া তার ছিল। তো ওই সময়ে উনি দীর্ঘ সময় অপেক্ষা করে যখন বাগাট বাজার থেকে কোনো যাত্রী পাচ্ছিলেন না, তখন উনি খালি ভ্যানটা নিয়ে রায়জাদাপুরের দিকে যাত্রা শুরু করেন। তো ওই যে রাস্তাটা, ওই রাস্তাটার ওই সময় এমন ছিল যে প্রায় 8-10 মিনিট ভ্যান চালালেও আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না, শুধু গাছ, রাস্তার দুপাশে ঝোপঝাড়। আর রাস্তা তখন পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। বর্ষাকালে ওই রাস্তা দিয়ে ভ্যান চালানো তো দূরের কথা, হাঁটাটাই অনেক কঠিন হয়ে যেত। আর ওই সময়টা ছিল শীতকাল আসবে আসবে ভাব, এমন একটা সময়, মানে রাতের বেলা ঠান্ডা পড়ে। তো উনি যাচ্ছেন, তো যেতে যেতে একটা জায়গায় উনি আসেন। আসার পর ওইখানে মূলত ওই যেই প্রায় 10 মিনিট পথ, যেটা যার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, শুধু ঝোপঝাড় আর দূরে ফসলের ক্ষেত, এমন একটা জায়গা দিয়ে উনি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। তো একটা জায়গায় যখন উনি আসেন চালাতে চালাতে, তখন উনি দেখতে পান রাতের বেলায়, আর সামান্য আলো ছিল, কারণ হচ্ছে ওনার ভ্যানের নিচ দিকে যে লোহার একটা দণ্ড ছিল, ওইখানে একটা হারিকেন বাঁধা থাকতো। ওই হারিকেনের আলো চারদিকে ছড়িয়ে পড়তো, মানে মৃদু আলো, সামনে অল্প একটু দেখা যায় এরকম আর কি। তো ওই সময় আকাশে চাঁদের আলোটা অত ছিল না, তারার আলো যতটুকু থাকে এমনি অন্ধকারে স্বাভাবিক যে আলো, ওই আলো এবং তার হারিকেন আলোতে মোটামুটি উনি দেখতে পান যে চাদর পরিহিত একটা মানুষ, লুঙ্গি পরা, চাদর দিয়ে মুখ ঢাকা, হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে লোকটার বাড়ি হয়তোবা কাছাকাছি হবে, আর ভ্যানে সে হয়তোবা উঠবে কি উঠবে না উনি নিশ্চিত না। তারপর উনি বেল বাজান, মানে ওনার ভ্যানে যে বেলটা ছিল ওই বেলটা বাজান, যাতে করে উনি টের পায় যে একটা ভ্যান আছে।
আর তার যদি ভ্যানে ওঠার প্রয়োজনীয়তা দেখা দেয় তো তাকে ডাকবেন। তো উনি বেল বাজান, দেখলো যে ওই লোকটা কোনো ভ্রুক্ষেপ নাই। তো তখন এই নয়ন সাহেবের বাবা উনি চিন্তা করলেন যে সে মনে হয় ভ্যানে উঠবে না, উনি পাশ দিয়ে চলে যাচ্ছেন। কিছুটা পথ যাওয়ার ওর পেছন থেকে হঠাৎ করে এমন একটা কণ্ঠে বলে ওঠে যে এই দাঁড়া। শুধু এতটুকু বলেছে। এই কণ্ঠটা শুনে উনি চমকে ওঠেন। কারণ হচ্ছে মানুষের গলার স্বর ভেঙে গেলে বা ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম শব্দ হয়, ঠিক এমন একটা ভয়েসে তাকে পেছন থেকে এভাবে ডেকে ওঠে যে এই দাঁড়া। দাঁড়ানোর মানে কথা বলতেই নয়ন সাহেবের আব্বা উনি দাঁড়িয়ে যান। উনি তো চাচ্ছিলেন যে কোনো মানুষ উঠুক, তো উনি দাঁড়িয়ে যান। দাঁড়ানোর পরে পেছন দিকে তাকান। পেছন দিকে তাকানোর পরে দেখে যে ওই লোকটা মাথার উপরে চাদর দেয়া, মুখ ঢাকা, সে ভ্যানের সামনের দিকে না বসে ভ্যানের পেছন দিকে বসে। সাধারণত ভ্যান খালি থাকলে আমরা কি করি, ভ্যানের সামনের যে অংশ, ভ্যান যিনি চালায় তার হাতের ডান পাশে এবং বাম পাশে একটা জায়গা থেকে ওখানে দুজন মানুষ বসা যায়। আমরা স্বাভাবিকভাবে সেই জায়গাগুলো ফিল আপ করার পর পেছন দিকে মানুষ বসে, তাই না? আমরা তো এইভাবেই বসে থাকি আর কি। তো ওই লোকটি সামনে আসে না, উনি পেছনে বসে এমনভাবে বসে দুই পা ঝুলিয়ে দিয়ে, ভ্যানের পেছন দিকে দুই পা ঝুলিয়ে দিয়ে বসে। মানে নয়ন সাহেবের আব্বুর পিঠ যেদিকে, তার মানে আর যিনি বসেছেন পা ঝুলিয়ে, তার পিঠ ওই দিকে, মানে অপোজিট ডিরেকশনে বসেছেন। সামনে বসলে তো সেম ডিরেকশন হয়। উনি যখন বসেছেন, নয়ন সাহেবের আব্বা উনি ফিল করেন যে বসার পর স্বাভাবিকভাবে একটা ঝাঁকি লাগে ফ্যানে, এরকম কোনো ঝাঁকি লাগলো না। তো উনি এই বিষয়টা নিয়ে আসলে অতটা চিন্তা করেননি। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, এবার যাওয়া শুরু করি। তো ভ্যান চালানো শুরু করে দেন। চালানো শুরু করার পর একটা ফিলিংস আসে যে একটা মানুষ ওনার ভ্যানে উঠে বসলো, কিন্তু ভ্যানটা আসলে ওরকমটা মনে হচ্ছে না যে খুব ভারী হয়ে গেছে, মনে হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। আর মনে হচ্ছে ভ্যান খালি। তো আসলে উনি চিন্তা করেন কি ব্যাপার, ভ্যান একজন মানুষ উঠলো, ভার লাগে না কেন? উনি মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখছেন যে পিছনে লোক আছে কিনা। হ্যাঁ, পেছনে তো লোক আছে। তো উনি আবার ভেবেছেন যে এই লোকটার ওজন মনে হয় খুব হালকা, যার কারণে ওনার কাছে সেই ওয়েটটা মনে হচ্ছে না। কিন্তু এতটা হালকা হওয়া কি সম্ভব কিনা, এটা উনি ভাবছেন। ভাবতে ভাবতে একবার চিন্তা করেন যে আচ্ছা, এই লোকটা যাবেটা কোথায়, এটা তো একটু বলার দরকার তাকে। উনি বলেন যে ভাই, কোথায় যাবেন, কোন জায়গা নামাবো? কয়েকবার জিজ্ঞেস করার পর পেছন থেকে ওই যে ভাঙা ভাঙা ভয়েসে বলে ওঠে, এই মিয়া, এত কথা কইসকে, সোজা চালা, কিচ্ছু জিজ্ঞেস করবি না, সময় হলে আমি নেমে যাব, এইভাবে বলে। তো উনি চিন্তা করেন যে এই লোকটা মনে হয় একটু অভদ্র গোছের বা হোমরা সোমরা টাইপের কোনো লোক হবে, নাহলে এরকম ব্যবহার করতো কথা না। যাই হোক, যেহেতু সোজা রাস্তা, হয়তো বা কোনো একটা জায়গায় এই পথেই নেমে যাবে, এই জন্য সে বলতে চাচ্ছে, বা তার মেজাজ মর্জি গরম আছে। তো নয়ন সাহেবের আব্বার কোনো কথা বলে না। তো এর মধ্যে কি হয়, নয়ন সাহেবের আব্বা হঠাৎ করে উনি ফিল করছেন ওনার প্রচন্ড ঘুম পাচ্ছে। মানে এমন ঘুম, ওনার কাছে মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে পড়ে যাবেন। একটা মানুষ ভ্যান চালাচ্ছে রাস্তায়, এই ভ্যান চালানো অবস্থায় কিন্তু এইভাবে প্রচন্ড ঘুম আসার কথা না, কারণ ওই পরিশ্রমের কারণে ঘুমটা চোখ থেকে সরে যাওয়ার কথা। আর ঘুম যদি কোনো কারণে এসেও থাকে, হয়তো মৃদু ঘুম আসবে। উনি এমন ঘুম মানে ফিল করছেন, মনে হচ্ছে উনি ভ্যান আর চালাতেই পারবেন না। সবচাইতে ভয়ানক ব্যাপার যেটা ঘটে সেটা হলো, মানে অদ্ভুত ব্যাপার, উনি ভ্যান চালাতে চালাতে ঘুমিয়ে যান। মানে ওই সিটে বসা অবস্থায় ঘুমিয়ে উনি হ্যান্ডেলের উপরে পড়ে যান। এরপরে ওনার কিছু মনে নাই, কতক্ষণ ঘুমিয়েছেন এটাও উনি বলতে পারেন না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি মানে মাথাটা উঠান, উনি ফিল করেন যে হ্যাঁ, আমি এই ভ্যান, এই আমার যে হ্যান্ডেল ছিল ভ্যানের, এই হ্যান্ডেলের উপরই মাথা রেখে ঘুমিয়েছি। কিন্তু কতক্ষণ ঘুমিয়েছেন এটা বলতে পারেন না। ঘুম থেকে ওঠার পর ওনার চোখ, মানে আমরা ঘুম থেকে ওঠার পর চোখ খুলতেও তো একটু সময় লাগে, ওনার ওরকম মনে হচ্ছে উনি দীর্ঘ সময় ঘুমিয়েছেন। ঘুম থেকে ওঠার পর উনি দেখেন যে উনি ঠিক ভ্যানের উপরই বসে আছেন।
ঘুমিয়ে তো ভ্যান থেকে পড়ে যাওয়ার কথা, তাই না? নাহলে তো এই সিটের উপর একটা সরু জায়গায় এভাবে বসে থাকার কথা না, কিন্তু উনি দেখেন উনি ভ্যানের উপরেই আছেন, ওই সিটের উপরেই আছেন, এবং ওনার 2 হাত ওই হ্যান্ডেলের উপরেই আছে। উনি চিন্তা করেন যে আচ্ছা, ভ্যানের উপরেই আসি, ঘুমায় পড়ে গেলাম না, মনে হয় অল্প কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়েছি, উনি এইটা মনে করেন। উনি ভ্যান মানে চালাবেন, হঠাৎ করে উনি ফিল করেন ভ্যান তো চলছে, কিন্তু উনি কিন্তু প্যাডেল মারছেন না, পা ওনার প্যাডেলের উপরে আছে, কিন্তু উনি প্যাডেল মারছে না, কিন্তু ভ্যান চলছে, এবং ভ্যান অনেক দ্রুত গতিতে চলছে। উনি চিন্তা করেন যে এই এবড়ো থেবড়ো মেঠো পথ, এই পথে ভ্যান এত দ্রুত তো চলে না, আর খুব স্মুথলি চলছে, মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। এবং সত্যি উনি তাকিয়ে দেখেন যে ওনার ভ্যান মাটি থেকে 3-4 ফুট উঁচুতে, আর ওনার হারিকেনের আলোটা নিভে গেছে। যতটুকু আলো ছিল আকাশে, ওই আকাশের তারার আলো বা হালকা চাঁদের আলোতে উনি যতটুকু দেখেন, আকাশে কিছুটা মেঘ ছিল, তো উনি এই দৃশ্য দেখেন। এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় পান। তখন উনি কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন, আমার তো একজন যাত্রী ছিল, সেই যাত্রীটা কই। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে লোকটি পা ঝুলিয়ে বসেছিল, পিঠ মানে মাথা উল্টো দিকে দিয়ে, পিঠ তার পিঠের দিকে দিয়ে, এই লোকটি এখন ভ্যানের ঠিক মাঝখানে বসে আছে, তার দিকে মুখ করে, মানে উনি যেই দিকে ভ্যান চালাচ্ছেন ওই দিকে মুখ করে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে ভ্যানে যদি 5 জন লোক হয় বা 5 জনের অতিরিক্ত লোক হয়, আমরা কি করি, সামনে 2 জন, পেছনে 2 জন বসার পরে 5ম ব্যক্তি ভ্যানের ঠিক মিডিলে বসেন। ঠিক ওইভাবে ওই লোকটি বসে আছে। উনি কিন্তু শুরুর দিকে তার চেহারার দিকে খেয়ালই করেননি, এবার পেছন দিকে তাকিয়ে তার চেহারার দিকে উনি দৃষ্টি দেন। ভালো করে বুঝতে পারেন না, তবে এতটুকু বুঝতে পারেন তার চোখ দুটি লাল টকটকে জলজল করছে, আর তার নাকটা হালকা দেখা যাচ্ছে স্বাভাবিক মানুষের নাকের মতোই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, তাকানোর পর ওই জলজলে চোখ দেখে বেশ ভয় পেয়েছেন। আর যখনই ওই অবয়বটা দেখেছে যে এই নয়ন সাহেবের আব্বা পেছন দিকে তাকিয়েছে, ওই অবয়বটি লাফ দিয়ে উঠে দাঁড়ায়, 1 লাফে উঠে দাঁড়ায়, মানে বসা থেকে 1 লাফে উঠে দাঁড়ানো। মানুষ যেভাবে ওঠে ঠিক সেভাবে না, মনে হচ্ছে লোকটা মানে শূন্যে উঠে দাঁড়ালো এরকমটা। তার পাটা ভ্যানের সাথেই লাগানো, সে উঠে দাঁড়ানোর সময় হালকা একটু ঝাঁকি অনুভূত হয় ওই ভ্যানে, এবং তখন ওই চাদরটি সে 2 হাতে খুলে ফেলে। চাদরটি খুলে ফেলার পর নয়ন সাহেবের আব্বা দেখে তার আকার আকৃতি সর্বোচ্চ 5 ফুট 6 কি 7 ইঞ্চি, মানে একটা স্বাভাবিক মানুষের উচ্চতা যেমন হয় ঠিক তেমন। তার শরীরটা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু অন্ধকারে মনে হচ্ছে একদম কুচকুচে কালো। শরীর যে লোমশ বিষয়টা এরকম নয়, মানে স্বাভাবিক মানুষ কালো হলে যেরকমটা হয়। কিন্তু ভয়ানক যে ব্যাপার সেটা হচ্ছে ওই মানুষটি দাঁড়ানোর সাথে সাথে তার 2 পাশে 2টা পাখা সে মেলে দেয়, ঠিক পাখি যেভাবে 2 পাশে পাখা মেলে সেইভাবে। বিশাল বড় নাকি সেই 2টা ডানা, এবং এই 2টা ডানা মিলে সে ওই ভ্যান থেকে একটা উড়াল দিয়ে ভ্যানের উপর দিয়ে সোজা সামনে চলে যায়, সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। নয়ন সাহেবের আব্বা এই জিনিসটা দেখে, যখনই ওই জিনিসটা উড়াল দিয়ে সামনের দিকে চলে গেছে, তখনই ওই ভ্যানটি শূন্য থেকে ধপাস করে মাটির নিচে পড়েছে। তো মাটির নিচে না, উপরে পড়েছে আর কি। তো মাটির উপরে পড়ার সাথে সাথে ধরেন যে 4 ফুট উপর থেকে যদি ভ্যান মাটির উপর ঠাস করে পড়ে, তখন অবস্থা কি হয়, ওই ভ্যানটি কাত হয়ে পড়ে যায়, ভ্যানের চাকা বা কোনো জিনিসপত্র ভেঙে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো ভ্যানটি যখন ঠাস করে নিচে পড়েছে এবং পড়ার পরে একপাশে কাত হয়ে যায়, আর নয়ন সাহেবের আব্বা ওই ভ্যানের নিচে পড়েন। উনি মাথায় প্রচন্ড আঘাত পান, এরপরে ওনার আর কিছু মনে নাই। সকালবেলা যখন লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল, তারা দেখে যে একটা ভ্যান উল্টে পড়ে আছে, কাছে গিয়ে দেখে ওইটা নয়নের আব্বা। তখন তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, চেষ্টা তদবির করে ওনার সেন্স ফেরানো হয়। তারপরে যেটা দেখা যায়, উনি মাথা নাড়াতে পারছিলেন না, কারণ প্রচন্ড ব্যথা লেগেছে। ওই ঠাস করে মাটিতে পড়ে কোনো একটা শক্ত ইটের ঢেলা বা কোনো কিছুর সাথে তার আঘাত লাগে, যার কারণে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছিলেন আর কি। তো
উনি কথা বলার সময় স্বাভাবিক হতে প্রায় একদিন সময় নেন। মানে উনি স্বাভাবিকভাবে যে কথা বলবেন এরকম একটা একদিন সময় নেন। একদিন সময় নেওয়ার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন উনি এই পুরো বিষয়টি সকলকে খুলে বলেন যে এই এই জিনিস দেখেছেন। তো উনি ওই যে আঘাত পেয়ে পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পর উনি তো অসুস্থ হয়েছেন, তারপর ভয় পেয়েছেন। তো বাসায় উনি ছিলেন, আর উনি বাসায় থাকার কারণে বাড়ির অন্য সদস্যরা তাকে সেবা শুশ্রূষা করতে পারছিলেন। উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকেন, কিন্তু কয়েকদিন পর একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো যে উনি প্রায়শই রাতের বেলা চিৎকার করে উঠতেন, এই আইসে রে, আইসে আইসে। তখন বাড়ির লোকরা বলতো কি আইসে? তখন বলতো ওই যে জিনিসটা ডানাওয়ালা, যে ভয়ানক জিনিসটা, ওটা বাইরে আইসে। তখন পরিবারের লোকরা বাইরে যেত, দেখে না কিছুই নাই। রাতের বেলা ওনার যখন ওয়াশরুমে যাওয়ার দরকার, উনি তো তখনও ওই যে আঘাত পেয়ে খুব অবস্থা খারাপ ছিল, ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো। তো রাতের বেলা বাইরে বের হলেই উনি বলতো ওই ওই দেখ, ওই দেখ, ওই দেখ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওই দেখ কত বড় ডানা, কি দেখতে কি ভয়ঙ্কর, ওই যে উড়ে যাচ্ছে, আমারে নিয়ে যাবে, আমারে ডাকে। না না, আমি ওয়াশরুমে যাবো না, আমাকে ঘরে নিয়ে চল। তখন আবার ওনাকে ঘরে নিয়ে যেত। তো এইভাবে রাতের বেলা উনি চিৎকার চেঁচামেচি করে উঠতেন। মাঝে এমন একটি ব্যাপার ঘটেছিল যে রাতের বেলা টিনের চালে মনে হতো ধপ করে কিছু একটা বসলো, অনেক বড় বাজ পাখি টাইপের কিছু একটা যদি চালের উপর বসে, বা কবুতর বসে, কবুতর বসলে কবুতর যখন নড়াচড়া করে তার নখের আঁচড় কিন্তু টিনের চালে অনুভূত হয়। আমরা অনেক সময় এই শব্দগুলোর সাথে পরিচিত, আমি নিজেও এই শব্দগুলো শুনেছি। বা বড় আকারের পাখি বসলে কিন্তু টের পাওয়া যায়, তার নখের আঁচড় টিনের চালে লাগে। ওই শব্দটা ঘরের ভিতরে থাকা ব্যক্তিরা টের পায়। তো লোকজন বুঝতো যে রাত্রেবেলা ধপাস করে একটা শব্দ হলো চালের উপরে, মানে খুব যে ভয়ানক শব্দ বিষয়টা এরকম না, মানে ভারী কিছু, মানে অনেক বড় কোনো পাখি এসে বসে, এরকমটা মনে হতো। আর তখন এই নয়ন সাহেবের আব্বা বলতো আসছে, ও আসছে, আমারে নিতে আসছে। তখন ওই নয়ন বা তারপরে তার মা, ঘরের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে কাউকে দেখতেন না, মানে ওনারা কোনো কিছুই দেখতেন না। কিন্তু শব্দটা তারা বেশ কিছুদিন পরে শুনেছিলেন, এরকম শব্দ হতো রাতের বেলা। তখন বুঝতেন যে এই নয়ন সাহেবের আব্বা ঠিক কথাই বলছেন, সত্যি কিছু একটা আসে রাতের বেলা, কিন্তু তারা কোনো সময় কোনো কিছু দেখেনি। এক রাত্রে নয়ন সাহেবের আব্বা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। সকালবেলা তার স্ত্রী যখন তাকে ডাকতে গেছেন, তখন দেখে যে তার কোনো নড়াচড়া বা কোনো পাওয়া যাচ্ছে না, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন আসে বাসায় আসার পর দেখা যায় যে তিনি আর এই দুনিয়াতে নেই, মারা গেছেন। রাতের বেলা কোনো কিছু দেখে ভয় পেয়েছেন, বিষয়টা এমন কিনা এটা কেউ বলতে পারে না। তবে উনি যেহেতু আগে ভয় পেয়েছিলেন, আর ওনার এই ধরনের একটা ভয় ভীতি কাজ করছিল, রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি করতেন। সবাই ধারণা করা হয় ওই ভয়ের কারণেই তিনি রাতের বেলা মারা গিয়েছেন। তো এই নয়ন সাহেব উনি লেখাপড়া করতেন, পরবর্তী ওনার বাবার মৃত্যুর পর ওনার পরিবারের হাল ধরতে হয়, যার কারণে তারপর থেকেই তিনি ভ্যান চালান। তো 2016 সালে ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিল। আমি জানি না নয়ন সাহেব এখনো ভ্যান চালান কিনা, আর যদি চালিয়ে থাকেন হয়তো ওই এলাকার কেউ এখনো নয়ন সাহেবকে মানে চিনে থাকবেন, বা তিনি যদি এখনো এলাকায় থেকে থাকেন, তাহলে আমাদের মেসেজটা তাকে পৌঁছে দেবেন যে আপনার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সৌমিত্র রয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যিনি উনি আসলে ওই প্যাসেঞ্জারকে ওনার গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার পর উনি যখন বাসার দিকে মুভ করে, তখন উনি দেখতে পায় যে ধান ক্ষেতের পাশে দুটো কবুতর, মানে দুইজনের পাশে মুভ করে দাঁড়িয়ে আছে। তা উনি আসলে গ্রামের যেহেতু লোক, এইভাবে মানে কোনো কিছু না ভেবে উনি একটা কবুতরকে খুব জোরে একটা ইট দিয়ে আঘাত করে। আঘাত করার পর যেই মানে ইয়েটা হয় যে ওই কবুতরটা পা ভেঙে যায়। তো উনি যখন পরে আরেকটা যে কবুতর ছিল, ওই কবুতরটা উড়ে চলে যায়। তো এই মানে উনি যখন একটা কবুতরকে আঘাত করার পর যে সমস্যাটা হয় রাসেল ভাই, মানে একটা বিকট শব্দ হয়। মানে নর্মালি হচ্ছে রাসেল ভাই, যদি গাড়ির টায়ার বাস্ট হয়ে যায়, বা যদি কোনো দেখা যাচ্ছে যে কোনো ভারী বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, তো যেরকম একটা শব্দ হয়, এরকম একটা শব্দ হয়। এবং উনি শব্দটা
মানে উনিও মোটামুটি একটু ভয় পায় মানে শব্দটা হওয়ার পর। তো আসলে এটা উনি আর মাথায় নেয়নি, ওই আহত অবস্থায় উনি কবুতরটাকে নিয়ে যায়। আর উনি যেহেতু মুসলমান, তো উনি হচ্ছে যেভাবে আমাদের একটা হালাল ভাবে পশুকে মানে জবাই করে খেতে হয়, উনি ওই প্রসেসিং এ ওই কবুতরটাকে উনি হচ্ছে জবাই করে উনি ওনার পরিবার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে। ওই দিন রাতে আর রাসেল ভাই কোনো ঘটনা ঘটেনি। তার পরের দিনের একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি এই সেম রাত্রেবেলা ভ্যান নিয়ে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। তো যে জায়গাটা থেকে উনি কবুতরটা হচ্ছে মানে সংগ্রহ করেছিল বা উনি হচ্ছে কবুতরটাকে দেখেছিল, ওই জায়গায় আসার পর উনি দেখে যে ওই কবুতর ওই সেম জায়গায় একটা কবুতর হচ্ছে বসে আছে। তো উনি আবার যেহেতু গতকালকে উনি একটা অলরেডি কবুতরকে উনি আঘাত করেছিল, তো উনি সেম এই কবুতরটাকে উনি নেওয়ার জন্য ভ্যান থেকে নামে। তো নামার সাথে সাথে উনি দেখে যে আসলে কবুতরটা ভ্যানিশ হয়ে যায়। তো উনি ভাবে যে হয়তো বা উড়ে গেছে বা কোনো কিছু একটা হয়েছে, আর যেহেতু রাত্রিবেলা ওভাবে দেখা যাচ্ছে না, উনি আবার ভ্যান নিয়ে মানে সামনের দিকে যাওয়া শুরু করে। আর ভ্যানে আগের আসলে রাসেল ভাই আগের তো এরকম, এখন যেহেতু চার্জারবাহী ভ্যান ছিল, মানে আগে যেরকম মানে আগের যুগে এরকম চার্জারবাহী ভ্যান ছিল না। এখন যেরকম চার্জারবাহী ভ্যান আছে বা দেখা যায় যে বিভিন্ন ধরনের হচ্ছে লাইট ইউজ করা হয় ভ্যানের মধ্যে। তো আগে আসলে এক ধরনের প্রায় হারিকেনের মতো ইউজ করা হইতো, যেগুলো হচ্ছে ভ্যানের মধ্যে থাকতো। তো উনি ওই জিনিসটা ওনার ভ্যানের মধ্যে হচ্ছে জ্বলছিল। তো উনি ভ্যান নিয়ে হচ্ছে যখন যাচ্ছে, উনি দেখে যে ওনার ভ্যানটা অনেক ভারী হয়ে গেছে, মানে প্রচন্ড ভারী। এখন আসলে উনি মানে নিজেও বুঝতে পারতেছিল না যে ফাঁকা ভ্যান কেন ভারী হবে। উনি পিছনে তাকায়, কিছু আসলে দেখতে পারে না। তো উনি যখন ওনার বাড়ির কাছাকাছি চলে আসে, তখন উনি যে জিনিসটা একটা বোঝে, সেটা হচ্ছে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ একজন হাত রেখেছে। মানে হাতটা অনেক শীতল, ঠান্ডা একটা হাত। এখন উনি সঙ্গে সঙ্গে যখন পিছনে মাথা ঘুরানোর পর উনি দেখে যে আসলে কিছুই নেই সেখানে। তো উনি বাসা যায়, বাসা গিয়ে নর্মালি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো হুট করে মাঝরাতে ওনার আসলে সারা শরীর মানে অনেক ঘেমে গেছে, আর হচ্ছে মানে ওনার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ঘুমের মধ্যে। তো হুট করে ওনার যখন ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি মানে লক্ষ্য করে যে ওনার বুকের উপর মানে কোনো একটা মানে এটা মানুষ না জন্তু, এটা আসলে রাসেল ভাই বোঝা যাচ্ছে না, মানে কিছু একটা হবে মানে, বাট হচ্ছে ব্ল্যাক একটা শ্যাডো আকৃতি, মানে ওনার বুকের উপর বেশি ওনার গলার টিপে ধরে আছে। উনি অনেক মানে চেষ্টা করা মানে একটু ওনার মানে জিনিসটা হচ্ছে যেন ওনার বুক থেকে সরে যায়, ওই জন্য উনি অনেক হস্তে একটু চেষ্টা করে, বাট কোনোভাবে মানে উনি সরাইতে পারেন। তো উনি এক সময় সেন্সলেস হয়ে যায়। তো পরের দিন সকালে ওনার যখন বউ আসে, ওনার দেখে যে এরকম উনি সেন্সলেস হয়ে আসে। বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করে বা বাড়িতে ডাক্তার আসে। তো আসার পর উনি হচ্ছে উনি পরবর্তীতে ওই পাশে একটা মসজিদ ছিল, মসজিদে ইমাম সাহেবকে ডাকা হয় যে উনি যখন সবকিছু পরিবারকে খুলে বলে যে এরকম ব্যাপার, কালকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তো তখন একটা ওই পাশের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। তো ইমাম সাহেব তখন ওনাকে একটু তাবিজ বা টুকটাক একটু দোয়া তোয়া শিখায় দেয় যে এইগুলো আপনি একটু মেনটেন করে চলবেন। তো উনি আসলে যে ভ্যান চালক ছিল, উনি আসলে একটু ঘাট টেরা টাইপের ছিল। উনি আসলে এই সবে বিশ্বাস করতো না, যেটা আসলে মেনলি ব্যাপার হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে উনি সাহসী ছিল। তো এখন উনি এইগুলো মেনটেন করতো না। তো এইভাবেই মানে দিনকাল ভালো যাচ্ছিল ওনার। তো তার কিছুদিন পর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে উনি ভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তো ওনার বাড়িতে যাওয়ার সময় একটা বিশ্ব রোড হচ্ছে ওনার পথে পড়ে। ওনার বাসা যখন উনি যায়, ওইখানে উনি দেখে যে দুইটা পুলিশ দাঁড়ায় আছে। তো ওই পুলিশ দুটো ওনাকে হাত দেখানোর পর উনি যখন পুলিশ দুটো সামনে চলে আসার পর উনি যেটা দেখে যে একটা লাশ মানে ওই পুলিশদের পাশে আছে। তো পুলিশরা বলে যে এরকম আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, মানে আমাদের গাড়িটা এখানে আসার কথা, বাট গাড়িটা কোনোভাবে আসতেছে না, আর লাশটা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আর অনেক গন্ধ ছড়াই গেছে। তো আপনি একটু আমাদেরকে পুলিশ স্টেশনে লাশটা নিয়ে যান। তো ওনার হচ্ছে যে বাসা ছিল যেখানে, ওখান থেকে পুলিশ স্টেশনের দূরত্ব মোটামুটি প্রায় 2-3 কিলো ছিল। উনি প্রথমে রাজি হয় না। তো পরবর্তীতে ওনাকে বলে যে আপনি হচ্ছে
এটা নিয়ে যান, আপনাকে আমরা একটু বেশি টাকা পয়সা দেবো। তো নর্মালি পুলিশ পুলিশ দুজনে হচ্ছে ভ্যানের মধ্যে উঠানোর পর হচ্ছে লাশটাকে নিয়ে আমরা হচ্ছে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। তো প্রথম আপনার হচ্ছে রাফিল ভাই 15-20 মিনিট ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি। তো তার কিছুক্ষণ পর উনি দেখে যে পিছন থেকে মর্মর মানে এক ধরনের যেরকম হচ্ছে মাছের কাঁটা যদি বিড়াল খায় বা যদি হাড় হচ্ছে বিড়াল খায় যেরকম একটা শব্দ হয়, তো এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি পিছনে মানে ভ্যানটাকে একটু সাইড করে মানে উনি যখন পিছনে তাকায়, এটা আসলে দেখার পর রাসেল ভাই উনি অনেক হচ্ছে একজন সাহসী লোক ছিল, বাট এটা দেখার পর উনি একদম নার্ভাস হয়ে যায়। উনি দেখে যে দুইটা পুলিশ ছিল, ওই দুইটা পুলিশের একদম মানে নাড়ি ভুড়ি বা একদম বুক পুরা চিরে ওই লাশটা হচ্ছে দুইজনের মানে আপনার হচ্ছে শরীর খাচ্ছে। তো এটা দেখে উনি এতই ভয় পায়, উনি আসলে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এখন উনি সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর পরের দিন গ্রামের লোকজন যখন ওনাকে দেখে, যেহেতু উনি ওখানকার স্থানীয়, ওনাকে নিয়ে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় 2-3 দিন পর ওনার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর উনি এই ঘটনাটা আসলে ওনার পরিবারকে বলে। এখন এবং কিন্তু এখানে রাসেল ভাই যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে উনি মানে ওনার চোখে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা দেখার পর উনি আসলে ওই দিন রাতে উনি স্ট্রোক করছিল। তো মাঝখানে ওনার চিকিৎসার পর উনি আসলে রাসেল ভাই মানে মারা যায়, মানে একটা সময় হচ্ছে উনি মারা যায়। তো পরবর্তীতে ওনার পরিবারের লোকজন জাস্ট কিউরিওসিটির জন্য যে কেন ওনার সাথে এরকম ঘটলো বা কি জন্য হয়েছে এটা জানার জন্য একজন কবিরাজের শরণাপন্ন হয়। ওই কবিরাজের কাছ থেকে জিজ্ঞেস করে যে এরকম ব্যাপার ওনার সাথে কেন হয়েছিল। তো কবিরাজটা ওখানে যে কাহিনীটা বলে এটা হচ্ছে ওখানে যে দুইটা কবুতর ছিল, ওই কবুতর দুইটা হচ্ছে জিন ছিল, দুইটা কবুতরের জিন ছিল। তো একটা কবুতরকে আঘাত করার ফলে মানে ওই যে কবুতরটাকে উনি হচ্ছে মানে বাসায় নিয়ে যায়, ওই কবুতরটা আসলে একটা বাচ্চা জিন ছিল। তো বাচ্চা জিন থাকার কারণে ওই কবুতরটার হচ্ছে ওই রকম শক্তিটা একটু কম ছিল অন্যান্য হচ্ছে প্রাপ্তবয়স্ক জিনদের থেকে। তো ওই বাচ্চা জিনটা ওইখানে আঘাত পাওয়ার পর যখন কবুতরটাকে হচ্ছে মানে জবাই করা হয় খাওয়ার জন্য, তো ওই জিনটার হচ্ছে জীবনটা ওই কবুতরের সাথেই ছিল। তো ওই কবুতরটা যখন মারা যায় তখন ওই জিনটাও মারা যায়। তো তখন ওই মানে ওই কবুতরের সাথে আরেকটা যে কবুতর ছিল ওইটা ছিল হচ্ছে আরেকটা জিন, ওটা প্রাপ্তবয়স্ক একটা জিন ছিল। তো ওই জিনটা আসলে মূলত হচ্ছে এই ভ্যান চালককে হচ্ছে বিভিন্নভাবে ভয় দেখাইছে। তো উনি ভয় দেখানোর পর যখন উনি কোনোভাবে ভয় পাইতো না, মানে দিনটার আসলে মেইন হচ্ছে অ্যাম্বিশন ছিল যে কোনো না কোনো ভাবে ক্ষতি করা। ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তিনি ওই সৌমিত্র রায়েরই পরিচিত এক দাদা হন। উনি হিন্দু ধর্মাবলম্বী। তো সঙ্গত কারণে তার নাম বলা যাচ্ছে না, শুধু এতটুকু বলবো উনি বর্তমানে বাংলাদেশের খুব নাম করা একটি রেস্টুরেন্টের চিফ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন, মানে কুক। তো ঘটনাটি যখন ঘটেছিল 2008 সাল, উনি 2008 সালের আগেই ওনার গ্রামের বাড়ি থেকে ঢাকাতে এসেছিলেন। 2008 সালে উনি তখন একটি সাধারণ মানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। উনি থাকতেন ওই সময়টাতে মোহাম্মদপুরে একটি ছোট্ট বাসায় উনি একাই থাকতেন, ব্যাচেলর বাসায়। ওনার সাথে কোনো রুমমেট ছিল না। সকালবেলা উনি অফিসে চলে যেতেন, নাস্তা বা দুপুরের খাবারটা উনি বাইরে সারতেন, রাতের বেলা উনি নিজে রান্না করে খেতেন। তো এইভাবেই চলছিল দিন। তো 2008 সালের একদম শেষ দিকে, তখন মানে ঠান্ডা পড়বে ভাব, অক্টোবরের শেষ দিকে নভেম্বরের শুরু, এমন একটা সময় আর কি। তো উনি ওই দিন অফিস থেকে বাড়িতে আসতে আসতে বেশ দেরি হয়ে যায়, মোটামুটি রাত 12টা 12:30 বেজে যায় আর কি। তো আসার পরেই প্রথমে যে কাজ সেটি হচ্ছে যে ওনাকে রান্নার প্রক্রিয়া তো শুরু করতে হবে, কারণ উনি বাইরে থেকে আর খেয়ে আসতে পারেন নাই। কারণ উনি যখন রাতের বেলা ফিরছিলেন তখন ওনার বাসার আশেপাশে অনেক রেস্টুরেন্টগুলোই বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে উনি বাইরে থেকে মানে খেয়ে আসতে পারেন না। উনি চিন্তা করেন যাক প্রতিদিন যেহেতু বাসায় রান্না করি, বাসায় আজকেও রান্না করব, দেরি হয়েছে তাতে কি। তো উনি বাড়িতে ফিরে কিছুটা ফ্রেশ হয়ে উনি
রান্না চাপিয়ে দেন। এখন বেশি তরকারি রান্না করার তো এখন মানে সুযোগ নাই বা সময়ও নাই। উনি ওই ভাতের মধ্যে আলু টালু দিয়ে আলু বেগুন মানে এগুলো ভর্তা করে খাবেন এই চিন্তা করে ভাত চড়ান। ভাত চড়ানোর পর উনি যেটি করেন সেটি হলো যে ওনার ফ্ল্যাটের যে বারান্দা, ওই বারান্দাতে চেয়ার রাখা ছিল, উনি বারান্দাতে এসে বসতেন। কারণ ওনার বারান্দার সাথে লাগোয়া হচ্ছে মানে ওনার বাড়ির সাথে, যেই বাড়িতে থাকতেন আর কি, ওই বাড়ির সাথে লাগোয়া একটি চওড়া রাস্তা রয়েছে। খুব গলিও মানে গলি বলা চলবে না, ও রাস্তায় গাড়ি টাড়ি ঢোকে আর কি, মানে প্রাইভেট কার পাশাপাশি দুটো প্রাইভেট কার ক্রস করতে পারে এরকম একটা রাস্তা আর কি। ওরকম একটা রাস্তার পাশেই ওনার যেই বাড়িতে ভাড়া থাকতেন আর কি, সেই বাড়িটা আর কি। তো উনি ওই বারান্দায় এসে বসেছেন। বসে উনি চিন্তা করছেন যে একটু ফোনে পরিবারের সাথে একটু কথা বলি বাড়িতে, দেশের বাড়িতে। দেশের বাড়ির লোকজন মানে এত রাত্রে জেগে থাকার কথা না, তারপরও জরুরি প্রয়োজন ছিল কথা বলার, তো উনি কথা বলছেন। তো কথা বলছেন, কথা বলতে বলতে হঠাৎ করে মানে উনি দেখতে পান যে এই যে নিচের যে রাস্তা, ওই রাস্তার দুপাশে ল্যাম্পপোস্ট ছিল, ল্যাম্পপোস্টের আলো ক্ষীণ ছিল, মানে দীর্ঘদিন লাইট যদি আলো বিকিরণ করতে করতে অনেক সময় দেখা যায় যে আলোর পরিমাণটা কমে গেছে, ওই রকম ছিল আর কি, আলোটা হালকা আলো। তো উনি ওই হালকা আলোতে দেখছিলেন বেশ লম্বা একজন মহিলা, লম্বা বলতে খুব অস্বাভাবিক রকমের লম্বা, বিষয়টা এরকম নয়, ম্যাক্সিমাম 6 ফুট হবে এরকম একজন মহিলা, লাল শাড়ি পরা, বধূ বেশে লাল শাড়ি, বিষয়টা এরকম নয়, এমনি সাধারণ একটি লাল শাড়ি পরা বলে মনে হচ্ছে আলোতে, আর মাথায় ঘোমটা দেয়া। তো সে কি করছে, ওই রাস্তার এক পাশ থেকে আর এক পাশ পায়চারি করছে এবং খুব দ্রুত গতিতে হাঁটছে। প্রথম দিকে উনি মোবাইলে কথা বলতে বলতে অতটা ভালো বুঝতে পারেননি, মনে করছে এটা স্বাভাবিক, কেউ হয়তো বা প্রয়োজনে দ্রুত হাঁটছে। আবার চিন্তা করেছিলেন যে অনেক সময় যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় আর কি, তো তারা বিশেষ করে মহিলারা বাড়িতে যখন রাস্তাঘাটের লোকজন বেশি থাকে, ওনারা হাঁটাহাঁটি করতে বেশ আনইজি ফিল করেন, রাতের বেলা অনেক সময় তারা হাঁটাহাঁটি করেন এবং বেশ দ্রুত গতিতে হাঁটতে হয়। উনি মনে করেছেন এরকম কেউ হয়তোবা। তো উনি কথা বলছেন, মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে এরকম দ্রুত গতিতে হাঁটা, মানে যিনি হাঁটছেন তার দিকে। তো একটা পর্যায়ে ওনার মোবাইলের কথা বলা শেষ হয়ে যায়, কথা বলা শেষ করে উনি ফোনটা পাশে রাখেন। তখন উনি বসেছিলেন, এরকম হয়ে গেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট ধরে যে ওই যে মহিলা হাঁটাহাঁটি করছে এই বিষয়টা উনি মাঝে মাঝে তাকিয়েছেন, আর ওনার কনসেন্ট্রেশনটা ছিল তো যে ফোনে কথা বলছেন পরিবারের সাথে। তো উনি ফোন রেখে দেওয়ার পর উনি চিন্তা করছেন যে আচ্ছা এই মহিলা এবার একটু দেখিতে এইরকম করে হাঁটাহাঁটি করছে কেন, এটা তো খুব স্বাভাবিকভাবে হাঁটা না। কারণ যারা ব্যায়ামের জন্য হাঁটেন তাদের হাঁটার একটা ধরন আছে, কিন্তু এনাকে দেখে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। উনি ভালো করে তার দিকে তাকান, উনি দেখতে পান যে মানুষ হেঁটে গেলে হাঁটার সময় শরীরের এক ধরনের মুভমেন্ট হয়, যেটা স্বাভাবিক, পুরুষ হোক মহিলা হোক। কিন্তু এই মহিলা যে এত দ্রুত হাঁটছে, মনে হচ্ছে সে হাঁটছে না, সে ভেসে ভেসে যাচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, রাস্তার এই মাথা ওই মাথা, রাস্তায় ওই সময় কোনো লোকজন নাই। আর তখন বেশ রাত, উনি রাত 12:30টায় বাসায় আসছেন, আবার রান্না চড়িয়েছেন ফ্রেশ হয়ে, তো মোটামুটি রাত তখন বেশ অনেকই বাজে, রাস্তাঘাটের লোকজন নাই কেউই, মাঝে মাঝে দু একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে নিচ থেকে, এছাড়া আর কোনো সারা শব্দ নেই। তো উনি চিন্তা করলেন ধুর, এই মহিলা হাঁটছে হাঁটুক, এগুলা দেখে আমার লাভ কি। তো উনি একটা সিদ্ধান্ত উপনীত হন যে এই মহিলাটা স্বাভাবিক কোনো মহিলা নেই, এটা কোনো একটা পাগলি হবে, তাছাড়া এরকম অস্বাভাবিক রকমের হাঁটাহাঁটি কেউ করে না। তো উনি বিষয়টা ওই পর্যন্তই ভেবেছেন, কোনো প্যারানর্মাল কোনো কিছু ওরকম মনে করেন নাই। তারপর ওনার তো মনে পড়ে যে উনি তো ভাত বসিয়ে রেখেছেন, তো উনি আবার বারান্দা থেকে ঘরে চলে আসেন। উনি ঘরে এসে স্বাভাবিকভাবে ভাতের খাওয়ার যে প্রসেসটা, মানে আবার আলু ভর্তা এগুলো সবকিছু করে খাওয়া দাওয়া করে বিছানা পেতে উনি শুয়ে পড়েছেন। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন ওনার ভাষ্য মতে রাত আনুমানিক প্রায় 2:30টার মতো বাজে, মানে এরকম সময় আর কি হয়েছে আর কি, শুয়ে পড়তে পড়তে এরকম, আর অন্যান্য হাতের কাজ শেষ করতে করতে তারপরে কিচেনটা গুছিয়ে রাখতে রাখতে এরকম সময় হয়েছে। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন কিন্তু শীতকালের শুরুটা,
তখন উনি ফ্যান চালাতেন না, মানে ওই সময় ফ্যান চালানোর প্রয়োজন ছিল না, ফ্যান ছাড়াই ঠান্ডা লাগছিল। আর উনি যেই পাশটাতে শুতেন ওই পাশে একটা উইন্ডো আছে, ওই উইন্ডোর আলো মানে আশেপাশের যে সমস্ত ল্যাম্প পোস্ট বা অন্যান্য বাড়ির বারান্দায় যে আলোগুলো জ্বলে ওই জানালা দিয়ে হালকা আলো ওনার রুমে আসার জন্য ডিম লাইট জ্বালানোর প্রয়োজন ছিল না ওনার। তো উনি শরীরের উপরে একটা পাতলা কম্বল দিয়ে শুয়েছেন, মানে চিত হয়ে শুয়েছেন। তো চিত হয়ে যখন শুয়েছেন, শোয়ার সাথে সাথে মানে তখন তো ঘুমান নাই, একদম মানে উনি সেন্সে রয়েছেন আর কি, কেবল শুয়েছেন আর কি। হঠাৎ করে ওনার চোখ যায় ফ্যানের দিকে, যে ফ্যানটা ওনার খাটের ঠিক উপরেই ছিল। ফ্যানের ব্লেড ছিল 3টা, স্বাভাবিকভাবে যে ফ্যানগুলোর যে ব্লেড আর কি, আমরা তো দেখি 3টা ব্লেড আর কি। তো উনি দেখতে পান একটা ব্লেডের উপর একটু আগে যেই মহিলাকে উনি দেখেছেন হাঁটাহাঁটি করতে, ঠিক ওই রকমই ওই শাড়িটাই পরা, মাথায় ঘোমটা দেয়া, ওই ব্লেডের উপরে পা ঝুলিয়ে বসে আছে। প্রিয় লিসেনার্স, একটা ফ্যানের পাতলা ব্লেডের উপরে একটি বড় আকৃতির বিড়ালও কিন্তু বসতে পারে না, কারণ ব্লেডটা বেঁকে যায়, ওই বিড়ালও নিচে পড়ে যাবে। সেখানে কোনো একটা মানুষ ব্লেডের উপরে বসে থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক একটি জিনিস। তো উনি যখনই, যেহেতু উনি চিত হয়ে শুয়েছিলেন এবং যখনই উপর দিকে তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে মানে ওই ব্লেডের উপর যে বসে আছে তার চোখের সাথে আই কন্টাক্ট হয় এবং উনি দেখতে পান যে চোখ দুটো ওই ঘুমটার আড়ালেই জল জল করে জ্বলছে, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। এবং যখনই আই কন্টাক্ট হয়েছে 1 কি 2 সেকেন্ড, এর পরপরই সা করে ওই উপর থেকে, ওই ব্লেডের উপর থেকে ওই মহিলাটা একদম উড়ে এসে ওনার বুকের উপর ধরাম করে বসে। তো যখন বসে তখন উনি অতটা ভারী, মানে উপর থেকে যে এসে পড়েছে ওইরকম ভার ওনার অনুভূত হয়নি, মনে হয়েছে দমকা একটি বাতাস এসে ওনার বুকের উপর এসে বসেছে এবং বসে যে কাজটি করেছে ওনার গলা চেপে ধরেছে। এখন আচমকা এই জিনিসটা হওয়ার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। উনি বেশ সাহসী মানুষ ছিলেন এবং এতটা সাহসী মানুষ ছিলেন যে গ্রামে অনেক সময় বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে বাজি ধরে বিভিন্ন সাহসী কর্মকাণ্ড করতেন, আর রাত বিরেতে হাঁটা চলা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। তো উনি যতই সাহসী হন না কেন, হঠাৎ করে ব্লেডের উপর এরকম একজন মানুষকে বসে থাকতে দেখা, তারপরে আবার এরকম উড়ে এসে তার বুকের উপর বসে পড়ে এবং তার গলা চেপে ধরা, এই বিষয়টা তাকে হঠাৎ করেই ভয় পাইয়ে দেয়। আর যখন এই কাজটি হচ্ছে তখন উনি হাত দুটি ছাড়ানোর জন্য চেষ্টা করছেন। উনি যখন ওনার 2 হাত দিয়ে ওনার গলায় চেপে ধরা হাত দুটি ধরেছেন, ছাড়িয়ে নেওয়ার জন্য, উনি অদ্ভুত রকমের একটা অনুভূতি ওনার শরীরের মধ্যে উনি ফিল করেন নাকি, এই অনুভূতিটা ফিল করেন। উনি বুঝতে পারেন যে উনি যেই হাতটা ধরেছেন এটা আসলে হাতই না, মনে হচ্ছে উনি বাতাসের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, একটা বায়বীয় একটা অবয়ব হচ্ছে ওই হাত। অথচ এই শক্ত হাতটি ওনার গলা চেপে ধরেছে, কিন্তু ওই যখন উনি ওই হাতটি চেপে ধরতে গিয়েছেন ওই হাতটি একটা বায়বীয় হাত। এরপরে উনি ওনার 2 হাত দিয়ে ওই যে ওনার বুকের উপর বসে থাকা যে অবয়বটি শাড়ি পরা, তাকে জাপটে ধরে ওনার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করতে গিয়েছেন। যখন 2 হাত দিয়ে তাকে জাপটে ধরতে গিয়েছেন তখন দেখে আরে এটা তো কোনো অবয়বই না, এটা একটা বায়বীয় জিনিস। ওনার হাত ওই অবয়বটি শরীরের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন উনি কি করবেন? ওদিকে ওনার নিঃশ্বাস কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ থাকলে ওনার মৃত্যু অনিবার্য অবস্থায় উনি একটু সাহস সঞ্চয় করে উনি ওনার নিজের শরীরটাকেই বাঁকিয়ে ফেলেন এবং বাঁকিয়ে একটা শরীর ওনার শরীরটাকে একটু ঝাড়া দেওয়ার চেষ্টা করেন। যখন ঝাড়া দেওয়ার চেষ্টা করেছেন তখন ওনার শরীরের উপর থেকে ওই জিনিসটা খাটের এক পাশে পড়ে গেছে। পাশে বলতে ওনার তো সিঙ্গেল চৌকি ছিল, খাটের নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর উনি দেখতে পান ওই জিনিসটা হামাগুড়ি দিয়ে খাটের নিচে ঢুকে গেল এবং খাটের নিচে ঢুকে ওনার পা যেদিকে ছিল ওই দিক দিয়ে বের হয়ে আবার হামাগুড়ি দিয়ে ওনার বুকের উপর এসে ধরাম করে বসেছে, বসে আবার ওনার গলা চেপে ধরেছে। উনি এবারও ধস্তাধস্তি করার চেষ্টা করেন, কিন্তু এবারও দেখেন যে তার অবয়বটা বায়বীয় অবয়ব, ওনার সাথে কোনোভাবে পেরে উঠছে না। উনি যেই প্রক্রিয়াতে শুরুতে
ওই অবয়বটিকে শরীরের উপর থেকে ফেলে দিতে পেরেছিলেন, তিনি একই প্রক্রিয়ায় তাকে ফেলে দেন। ওই অবয়বটি আবারও চোখের নিচে ঢুকে যায়, এবার তার মাথার সাইড দিয়ে বের হয়, চোখের ওই সাইডটা দিয়ে বের হয়ে আবার তার বুকের উপর এসে বসে। এবার আর শুধু গলা চেপে ধরেছে বিষয়টা এরকম না, তার শরীরটাকে খামচা দিতে থাকে। উনি ফিল করেন ওই অবয়বটার হাতের নখগুলো বেশ ধারালো, এবং ধারালো ওই নখ দিয়ে তার শরীরটাকে সে ক্ষত বিক্ষত করছে। তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। আর উনি যেই তন্ত্রমন্ত্র জানতেন, ওনার ধর্মের যেই তন্ত্রমন্ত্রগুলো, সেগুলো উনি পাঠ করছেন। কিন্তু ওই যে অবয়বটি, এই অবয়বটির এখান থেকে সরে যাওয়ার কোনো নাম নিশানা নেই। এর মধ্যে উনি একবার সেন্সলেস হয়ে যান। কতক্ষণ সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। ওনার আবার যখন ঘুম ভাঙে তখন দেখে ওই অবয়বটি তার পাশে দাঁড়িয়ে আছে। যখনই সেন্স ফিরেছে আবার ওই অবয়বটি তার উপর চড়াও হয়। এইভাবে তার সাথে ধস্তাধস্তি চলতে থাকে। একটা পর্যায়ে কি হয় যে ওনার ওই বাড়ির পাশে, যে বাড়িতে ভাড়া থাকতেন, ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল। ঠিক ওই মসজিদ থেকে আজানের শব্দ আসে না, অনেক দূর থেকে একটা আজানের শব্দ ভেসে আসে। মানে সেটা অনেক দূরের একটা মসজিদ আর কি। মানে তখন ফজরের আজানের সময় হয়ে গেছে। যখন ওই ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই ফজরের আজানের সময় হয়ে গেছে এবং দূর থেকে আজানের ধ্বনিটা ভেসে আসে, তখন ওই অবয়বটি ওই ভাইকে ছেড়ে দিয়ে সে ওই যে বারান্দার দিকে চলে যেতে চায়। আর যখন বারান্দার দিকে চলে যেতে মানে উদ্যত হয় এবং কিছুটা পথ এগিয়েও যায়, তখন ওই ভাইয়ের হয় হলো প্রচন্ড রাগ। ভয় তো ছিল এবং রাগও হয় প্রচন্ড, যে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করলো, আচমকা এভাবে এসে আক্রমণ করে তার ভয় পাইয়ে তো দিয়েছে এবং তার শরীরে অনেক ক্ষতি সাধন করেছে। সে চিন্তা করে, দাঁড়া, তুই যাবি কোথায়? তো উনি শরীরটা যদি ওনার খুব দুর্বল হয়ে পড়েছে, তারপরও উনি কষ্টে মষ্টে নিজের শরীরটাকে দাঁড় করান। দাঁড় করিয়ে উনি ওই অবয়বটার দিকে এগিয়ে গিয়ে ওই অবয়বটার এই যে এত ধস্তাধস্তি হচ্ছে, তার মাথার ঘোমটা কিন্তু খোলে নাই, তার পুরো চেহারা কিন্তু সে কখনো দেখতে পায়নি, জাস্ট খালি জল জল চোখটাই দেখেছিল। তো উনি কি করে, ওই ঘোমটার পেছন থেকে খপ করে মাথার চুল চেপে ধরে। যখন চুল চেপে ধরেছে তখন এই যে এতক্ষণ কিন্তু এই ধস্তাধস্তি হচ্ছে, ওই মহিলা কোনো কথা বলেনি, শুধু গোঙানির আওয়াজ তার গলা দিয়ে বের হয়ে এসেছে। কিন্তু যখনই মাথার চুল খপ করে চেপে ধরেছে, তখন নাকি নাকি সুরে মহিলা কণ্ঠে সে বলে ওঠে, এই আমারে ছাড়, তুই কিন্তু কাজটা ভালো করলি না, আমি কিন্তু তোকে এমনি এমনি ছেড়ে দেব না, তুই আমার চুল ধরলি কেন, ছাড় আমারে ছাড়। তখন ওই ভাই বলেছে, না আমি ছাড়বো না। ও, ফজরের আজান দিছে আর তোমার যাওয়ার সময় হয়েছে না? আজান তো আরো মসজিদে দেবে, একটু পরে সকাল হবে, তোকে আমি যাইতে দিব না। তারপরে ওই মহিলাটি কি করে, ঘুরে যখন ঘুরে মানে তার দিকে ঘুরে তাকায়, তখন তার চেহারাটা ওই ভাই দেখতে পান। দেখেন যে মুখটা একদম পুড়ে গেলে যেরকম হয় আর কি, মানে একদম ঝলসে যাওয়ার চেহারা এবং চামড়াটা মুখের সাথে লেগে আছে, এমন একটা চেহারা। এবং ওই চেহারা হঠাৎ করে দেখে ওই ভাই বেশ ভয় পেয়ে যান। তখন ওই একটু দূরে সরে আসেন। ওই মহিলাটি আবারও ঘুরে যখন চলে যেতে যাবে, ওই ভাই আবারও যাই খপ করে তার চুল চেপে ধরেন। এবং তখন যেটা হয় সেটা হলো যে ওনার কাছে মনে হলো ওই চুলটা একটু আগে যিনি শক্ত করে ধরে রেখেছিলেন যে জায়গাটা, ওটা একদম পিচ্ছিল হয়ে গেল। এবং ওই সময় দ্বিতীয় টাইমে যখন ওই মহিলাটি বেরোতে গেছে, তখন ওই যে ওনার বিছানার পাশে জানালা, ওই দিক দিয়ে যেতে গিয়েছিল আর কি। তো জানালা শিক গলে সে বেরিয়ে চলে গেল। মনে হলো একটা খুবই তুলতুলে একটা অবয়ব যে জানালার শিকের ভেতর দিয়ে বেরিয়ে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। আর ওনার শরীরে তো অনেক ক্ষত সৃষ্টি হয়েছিল। উনি ওই ভোরবেলায় ঢাকাতেই ওনার এক আত্মীয় থাকতেন, বেশ দূরে থাকতেন, উত্তরা বা অন্য কোনো সাইডে একটা আর কি। তো তাকে ফোন করেন, বেশ অনেকবার ফোন করার পরে, যেহেতু সকালবেলা মানে ভোরবেলা ঘুমিয়েছিলেন তিনি, তো তার ঘুম ভাঙে বলেন যে কি হয়েছে। বলেন যে ভাই আপনি তাড়াতাড়ি আমার মোহাম্মদপুরের বাসায় আসেন, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, তো আমার শরীর অনেক ক্ষত হয়েছে, তা আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো উনি সেই যেহেতু দূরে থাকতেন, ওখান থেকে আসতে বেশ সময় লাগে।
আসেন সকাল 9টার দিকে, 9টা, 9:30 বা 10টার দিকে তিনি চলে আসেন। তা আসার পর দেখেন যে তার শরীরে বিভিন্ন জায়গায় মানে আঁচড়ের দাগ এবং রক্ত পড়ছে প্রচন্ড। তো উনি বলেন যে তাহলে চলো হাসপাতালে নিয়ে যাই, তুমি এখনো হাসপাতালে যাও না, তুমি তো হাসপাতালে যাওয়ার মতো শরীরের শক্তি তোমার আছে, তো এইভাবে তুমি বসে আছো কেন? বলেন না, আশেপাশে তো আসলে অনেক লোক আমাকে চেনে, বেশ বছর 3-4 ধরে এখানে আছি, তো আমার এই অবস্থা দেখলে অনেকেই তো অনেক প্রশ্ন করবে, কি হলো, কে আক্রমণ করলো বাসার মধ্যে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, অনেকে হাসি তামাশা করবে, অনেকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করবে। তো এই জন্য এই বিষয়টা আমি এড়িয়ে যেতে চাই, আমি এখানে ডাক্তার দেখাতে চাই না, আপনি আমাকে দেশের বাড়িতে নিয়ে চলেন। তো সাথে সাথে ওই লোকটা তার দেশের বাড়িতে নিয়ে যায়। দেশের বাড়িতে নিয়ে যাওয়ার পর স্থানীয় একজন ভালো কবিরাজ ডাকা হয়, যেহেতু উনি পুরো ঘটনাটা সকলকে বলেছিলেন এবং সকলে বুঝতে পেরেছেন এটা কবিরাজকে ডাকতে হবে। তো একজন কবিরাজকে ডাকে, উনি খুব ভালো একজন কবিরাজ ছিলেন। কবিরাজ আসেন, আসার পরে সব কথা শোনেন এবং ওনাকে কিছু ট্রিটমেন্ট দেন। উনিও ওনার যে সমস্ত ট্রিটমেন্টগুলো সেগুলো উনি করেন এবং বলেন যে তোমার যে ক্ষতিটা হয়েছে শারীরিক ক্ষতি, তো এটা তোমাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারি ট্রিটমেন্ট তোমাকে করাতে হবে। তো উনি বাড়িতে যাওয়ার পর প্রায় 10 দিন উনি জ্বরে আক্রান্ত ছিলেন আর শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। প্রায় মাস 3 উনি টানা চিকিৎসা নিয়েছিলেন বাড়িতে থেকে। আর ওই যে কবিরাজ তাকে নির্দিষ্ট কিছু কাজ শিখিয়ে দেন যে তুমি কন্টিনিউ এটা করতে থাকবে। আর ওই জিনিসটা কেনই বা তোমার পিছু নিয়েছে, কেনই বা তুমি দেখেছো, সম্ভবত সে হাঁটাহাঁটির একটা পর্যায়ে ওই অবয়বটা খেয়াল করেছে, তুমি তাকে দেখেছো, এই জন্য হয়তো বা সে তোমার উপর আক্রমণ করেছিল। কিন্তু সে যখন চলে যাচ্ছিল তোমার ওই মাথার চুল চেপে ধরার সাহসটা করা উচিত হয় নাই। তো ও তো আবার আসবে, যেহেতু বলে গেছে যে তোমাকে দেখে নেবে, সুতরাং তোমার তো সাবধানে থাকতে হবে। এই কথাগুলো তাকে বলেন এবং ওনাকে কিছু জিনিস শিখিয়ে দেন যে এই জিনিসগুলো তুমি সবসময় করে যাবা, কখনো এটা থামাবা না, নাহলে কিন্তু ওই জিনিসটা তোমার কাছে আবার আসবে। তো উনি সেই কাজগুলো করেন, কোনো সমস্যা হয় না। এরপরে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। আবার উনি ঢাকাতে আসেন, আগের চাকরিটা তো ছিল না। আর ওনার এই রেস্টুরেন্টের যে কুক হিসাবে কিছু কোর্স করা ছিল, যার কারণে উনি একটি নামকরা হোটেলে সাধারণ একজন কুক হিসাবে নিয়োগ পান, মানে অ্যাসিস্ট্যান্ট কুক আর কি। তো সেখানে উনি ওনার কাজ শুরু করেন, নতুন কর্মজীবন শুরু করেন আর কি। তো এভাবে চলছিল প্রায় 3 থেকে 4 বছর এভাবে চলে আর কি। তো 2012 সালের দিকে একটি ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পেছনে আরেকটা কারণ ছিল, সেটি হলো যে উনি কিন্তু প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস ওই যে কবিরাজের শিখিয়ে দেওয়া বিভিন্ন কাজগুলো করেছেন, কন্টিনিউ করে যেতেন। কিন্তু আস্তে আস্তে যখন উনি সুস্থ হয়ে গেলেন, কোনো ভয়ের ঘটনা ঘটে না, রাতের বেলা আবার উনি বাসায় একা থাকতেন, কোনো ধরনের কোনো কিছু উনি দেখেন নাই। তো এইভাবে যখন 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল, ওনার মধ্যে কিন্তু আস্তে আস্তে শিথিলতা চলে আসে। কবিরাজের শিখিয়ে দেওয়া ওই আমলগুলোর উপর ওনার শিথিলতা যখন চলে আসে, তখনই এই ঘটনাটি ঘটে। উনি 2012 কি 13 সালের দিকে উনি ওই গ্রামের বাড়িতে, ওনার যে গ্রামের বাড়ি সেখানে গিয়েছিলেন। তো গ্রামের বাড়িতে গেলে কি হয় সেটা হলো যে গ্রামে ওনার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আড্ডা হয়। তো এরকম সন্ধ্যার পরে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে, বিকাল থেকে আড্ডা দিচ্ছিলেন, তো সন্ধ্যার পরে আড্ডা দিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনার বাড়িতে ফেরার সময় উনি একটি নির্জন রাস্তা মানে দিয়ে যাচ্ছিলেন আর কি। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়, ওই রাস্তা দিয়ে যে লোকজন কখনো যায় না বিষয়টা এরকম নয়, সেটা যায়। সময়টা হচ্ছে এশার নামাজের পরে আর কি। তো উনি যাচ্ছিলেন, দূর থেকে দেখছেন যে বেশ 6 ফুট আকৃতির সাদা জুব্বা পরা লম্বা কেউ একজন আসছে। তো উনি মনে করছেন ওনার গ্রামে একজন মুরব্বী আছে মুসলিম, তো সে তাকে খুব স্নেহ করে আর কি, মানে এই ভাইকে খুব স্নেহ করে। তো উনি চিন্তা করছে ওই মুরব্বী আসছে, তো মুরব্বীর সাথে এতদিন পরে দেখা, চিন্তা করেন সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করব। তো উনি যত কাছে যাচ্ছেন তার চেহারাটা তত স্পষ্ট হচ্ছে। তো যতটা স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে এই মুরব্বীটাকে উনি চেনেন না। আর একদম যখন কাছাকাছি বলতে কি ধরেন যে 4-5 হাত দূরত্বে, তখন এই অবয়বটির চেহারা উনি ভালো করে দেখতে পান। তখন দেখেন যে এই অবয়বটি সেই অবয়ব, যেই অবয়বটি লাল শাড়ি পরা অবস্থায় তাকে দেখেছিলেন আজ থেকে 3-4 বছর আগে মোহাম্মদপুরের ওই বাড়িতে। চোখ জল করছে, মুখ ঝলসানো এবং চামড়াগুলো মুখের সাথে লেগে আছে। এবং তাকে দেখেই ফ্যাসফেসে কণ্ঠে
ভয়ানক মানে বিশ্রীভাবে একটা হাসি দেয় এবং বলে ওঠে, কি তোকে বলছিলাম না তোরা আমি এমনি এমনি ছেড়ে দেব না, আজকে যাবি কোথায়, আজকে তো তোকে পাইছি। তো যখনই আসলে ওই ভয়ানক ভাবে হাসি দেয় এবং এই কথা বলে ওঠে, উনার আর কিছু মনে নাই, উনি ওইখানে সেন্সলেস হয়ে পড়েছেন। উনার যখন জ্ঞান ফেরে, কতক্ষণ আসলে উনি অজ্ঞান ছিলেন তা উনি জানেন না। ওই ওনার জ্ঞান ফেরার পরে উনি দেখেন উনি ওনার বাড়িতে শুয়ে আছেন, তখনও কিন্তু রাত মানে ভোর হয়নি। তো বাড়ির লোকজনকে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন বাড়ির লোকজন বলে যে তার দেরি দেখে তাকে বারবার ফোনে কল করা হচ্ছিল বাসা থেকে, কিন্তু উনি ফোনটা পিক করছিলেন না। একটা পর্যায়ে ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। তখন বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন, বিভিন্ন রাস্তা খুঁজতে খুঁজতে তারও বন্ধু বান্ধবদের সাথে কথা বলেন যে সে কোথায়। সে বলে যে সে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে বাড়ির দিকে। তখন তারা যখন খুঁজতে থাকেন, তখন বিভিন্ন রাস্তা খুঁজে এই নির্জন রাস্তায় তাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো আবার সেই কবিরাজকে খবর দেওয়া হয়। তো কবিরাজ এমনিতেই বয়স্ক মানুষ ছিলেন, 3-4 বছর পরে আরো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি। তো তিনি আসেন, এসে তাকে খুব বকাঝকা করেন যে তোমাকে বলছিলাম না যে তোমাকে যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো কন্টিনিউ করে যেতে, তুমি সেটা করো নাই কেন? আর ওই অবয়বটা কেন যে তোমাকে ছেড়ে দিল এটাও তো আমি বুঝতে পারতেছি না। কেন তোমাকে আক্রমণ করেছে অনুমানে বলেছি, কিন্তু তোমাকে আক্রমণ করতে এসে কেন তোমাকে ছেড়ে দিল এটাও আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, তোমাকে যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি এটা তুমি সব সময় করে যাবা, যতদিন বেঁচে থাকবা করে যাবা। তো কবিরাজ কিছু ঝাড়ফুঁক করে দেন তাকে। মানে এই দ্বিতীয় ঘটনার পর উনি ভয় পেয়েছিলেন, এটা সত্য, কিন্তু ওইভাবে অসুস্থ উনি হননি, খুব বড় ধরনের ক্ষতি ওনার হয়নি। তো এভাবে মানে উনি বাকি জীবন এখনো কন্টিনিউ করছেন। উনি বর্তমানে, শুরুতে তো বলেছি যে বর্তমানে তিনি একজন নাম করা একটা রেস্টুরেন্টে চিফ শেফ হিসাবে আছেন। আস্তে আস্তে ওনার প্রমোশন হয়েছে, চিফ শেফ হিসাবে উনি আছেন। সেই হোটেলটির নাম বললে আপনারা সিংহভাগ লোকই চিনে ফেলবেন, যার কারণে নামটা বলা যাচ্ছে না। আর উনিও ওই হোটেলের নাম এবং ওনার নামটা প্রকাশ করতে উনি খুব আনইজি ফিল করেছেন। উনি যে একদম নিষেধ করেছেন বিষয়টা এরকম না, উনি বিনয়ের সাথে অনুরোধ করেছেন যেন এটা প্রকাশ না করা হয়। আর প্রকাশ করলেও খুব বেশি সমস্যা হবে তা না, কিন্তু যেহেতু উনি খুব একজন বিনয়ী এবং ভদ্র মানুষ, উনি বিনয়ের সাথে বিষয়টা আসলে উপস্থাপন করার কারণে, এই কারণে সৌমিত্ররা আমাকে বলেছিল যে ভাইয়া বিষয়টা আসলে আমরা ওনার নাম এবং এই হোটেলের নামটা প্রকাশ না করি। এই জন্য আমরা সেটা বললাম না। আমার কাছে সবচাইতে একটা বিষয় অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে যে ওই মহিলা আকৃতিতে উপস্থিত হয়েছে, পরবর্তীতে ওই জুব্বা পরা আকৃতিতে উপস্থিত হয়েছে। তার চুল কিন্তু খোলা ছিল, সেটা জুব্বা না, পুরুষদের জুব্বা না, ওইরকম সাদা কোনো এক ধরনের ড্রেস সে পরেছিল আর কি। তার কাছে হঠাৎ করে মনে হয়েছিল জুব্বা, দূর থেকে একজন মুরব্বী মানুষ মনে হয়েছিল আর কি তার কাছে। আর এই ধরনের ভয়ানক জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তাদের চেহারাটা